ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমাদের কথা ছিল যে ইনশাল্লাহ আমরা সন্ধ্যা 7টা বাজে টপ 300 এমসিকিউ অ্যানালাইসিস একটি ক্লাস নিয়ে হাজির হব। তো আমি চলে এসেছি, তোমরা একটু দ্রুত সকলেই যুক্ত হবা। আর লাইভটির শুরুতেই তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে প্রচুর পরিমাণে মেনশন করে দিবা আর লাইভটি শেয়ার করে দিবা। আমিও জাস্ট 1 মিনিট সময় নিব তোমাদের কাছ থেকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। ওকে, তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও ইনশাআল্লাহ। আর তোমাদের কাছে আর একটু অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু আমাকে জানিয়ে দিতে হবে তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু জানাতে হবে। হ্যাঁ, সকলে একটু দ্রুত জানিয়ে দাও, দেন হচ্ছে আমি তাহলে ক্লাসটি শুরু করে দিব। আর শুরুতেই তো তোমাদেরকে বলছি প্রচুর পরিমাণে লাইভটি শেয়ার করে দিতে হবে, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকেই যেন ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। ওকে, দেখা যাবে আজকে কে কি পরিমাণ লাইভটি শেয়ার করবে সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি অনেকেই অনেক অনেক শেয়ার করে দিয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি অনেককে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, অনেকে মেনশন করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করছো এবং মেনশন করছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। এবং আমি এতটুকু বলবো, সেটা হচ্ছে তোমরা যদি সম্ভব হয় তোমার আইডিতেও ক্লাসটি অবশ্যই শেয়ার করে রাখবা, কারণ হচ্ছে আমি সব মিলিয়ে টপ 300 এমসিকিউ তথা স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, যদি এটা নট অনলি ঢাকা ইউনিভার্সিটি বাট অলসো অল ইউনিভার্সিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন 300 এমসিকিউ আমি বাছাই করেছি, যে 300 এমসিকিউ থেকে আমার আশা, আমার বিশ্বাস ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাহিরে আমার মনে হয় না যে আসবে। এর ভিতর থেকে আশা রাখি আসবে ইনশাল্লাহ। সুতরাং গুরুত্বের সাথে প্রত্যেকটি কোশ্চেন তুমি অ্যানালাইসিস করে যাবে এবং দেখতে পাও আমি 300 এমসিকিউ ইনশাল্লাহ সকলের জন্য উন্মুক্ত করেছি ক্লাসগুলি। যদি আজকে একটি ক্লাসে হয়তো শেষ করতে পারবো না, দেখি কতটুকু করতে পারি, দেন হচ্ছে তবে 300 এমসিকিউ টোটালি আমি অ্যানালাইসিস করিয়ে দেবো তোমাদেরকে ইনশাআল্লাহ, যাতে তোমরা এই 300 এমসিকিউর ব্যাখ্যা থেকে, 300 এমসিকিউর এই অ্যানালাইসিস থেকে যেন তোমরা ইউনিভার্সিটিতে কোশ্চেন কমন পেয়ে যাও। যেমন গত বছর আমি লাস্ট মুহূর্তে এসে আমি 300 এমসিকিউ দিয়েছিলাম। এই 300 এমসিকিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সি ইউনিটে প্রায় হচ্ছে আমার এই 300-র ভিতর থেকে একদম মোটামুটি 12টি কোশ্চেনই প্রায় বলা চলে এর মধ্যে এসেছিল, এবং তোমার বি ইউনিটে 13টি কোশ্চেন আসছিল। সো সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে একদম অনেক অ্যানালাইসিস করে, অনেক রিসার্চ করে, আর যেহেতু দীর্ঘ 11টি বছর ধরে আমি অ্যাডমিশনে পড়াচ্ছি, সেই এক্সপিরিয়েন্সের আলোকে মূলত এই আজকের স্লাইডগুলি, আজকের এই 300 এমসিকিউ আমি সাজিয়েছি। সুতরাং তোমাদেরকে অনুরোধ করব টোটাল এমসিকিউ গুলো আমার সাথে থেকে অ্যানালাইসিস করে নিবা, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো করবা তুমি, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, নট অনলি ঢাকা ইউনিভার্সিটি বাট অলসো হোল ইউনিভার্সিটি। বাংলাদেশের যতগুলা ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং দেখতে পাচ্ছি অনেকেই প্রচুর পরিমাণে মেনশন করে দিচ্ছ, জি থ্যাংক ইউ। আজকে আমি একটু দেখবো তোমরা কে কি পরিমাণ শেয়ার মেনশন করো। আজকে তোমাদের জন্য সারাটা দিন, দেখেছো দুপুরে আমি লাইভে এসেছিলাম, লাইভে এসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সারাটা দিন ধরে তোমাদের জন্য কষ্ট করছি। সো চলো আমি আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করছি। তোমরা একটু দ্রুত মানে লাইভটি শেয়ার করে দাও, সকলকে মেনশন করে দাও, আর ক্লাসে যুক্ত হয়ে যাও। আর হচ্ছে তুমি বলা চলে একটা খাতা নাও, যে খাতার উপরে হেডিংটা লেখো টপ 300 এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস, এভাবে উপরে একটা হেডিং তুমি লিখে ফেলো, ঠিক আছে? উপরে হেডিংটা লিখে ফেলো
টপ 300 এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস, উপরে হেডিংটা লিখে চলো আমরা এখন একদম তুমি নাম্বার দিয়ে দিয়ে প্রত্যেকটার উত্তর লিখবা, 1 নম্বরের কোনটা অ্যান্সার, কেন অ্যান্সার হলো, আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, এই বিশ্লেষণ ধর্মী কথাগুলি তুমিও নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি চলো সরাসরি আমরা এখন ক্লাসে প্রবেশ করছি। দেখো 1 নম্বর কোশ্চেনটি আগে, আমি তো বিশ্লেষণ করব, তবে তার আগে কোশ্চেন আসার সাথেই তুমি এটাকে অ্যান্সার করার চেষ্টা করবা, এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে তুমি কারো অ্যান্সার দেখে অ্যান্সার করবা না। হ্যাঁ, কারো অ্যান্সার দেখে তুমি অ্যান্সার করবা না, তুমি নিজের থেকে অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসেন আমরা একটু চলে যাচ্ছি তাহলে। ওকে 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 ওকে, আচ্ছা আসেন, দেখেন আসছে, আমরা নিচে যখন প্রশ্ন দেখছি, অপশন যখন দেখতে পাচ্ছি, অপশনগুলো দেখেই দেখো তোমার কাছে কিন্তু মনেই হচ্ছে এটা কোত্থেকে, কোন টপিক থেকে কোশ্চেন আসছে। এবং দেখো আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলি যে ইউনিভার্সিটি এই যোদ্ধাদেরকে সবচাইতে বড় প্রবলেম হচ্ছে তোমার টপিক ধরতে না পারা, তাই না ভাইয়া? তোমরা টপিক ধরতে পারো না। am I right? কথা বলতে হবে আমার সাথে। আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? তোমাদের সবচাইতে বড় ধরনের প্রবলেম হচ্ছে তোমরা টপিক ধরতে পারো না। দ্যাট মিন্স এই টপিকটি, মানে এটা কোন টপিক থেকে এই কোশ্চেনটি আসছে এইটা তোমরা ধরতে পারো না, তাই না ভাইয়া? আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসো এখন দেখো, তুমি যখন প্রশ্ন দেখছো, অপশন দেখছো, অনেক সময় দেখবা প্রশ্ন দেখলে তুমি টপিক ধরে ফেলতে পারবা, আবার অনেক সময় দেখবা শুধু মানে প্রশ্ন দেখে তুমি টপিক ধরতে পারছো না, বা শুধু এই যে তোমার নিচে অপশন দেখেও তুমি প্রশ্ন ধরতে পারছো না। কখনো কখনো শুধু প্রশ্ন দেখে তোমার অপশন বুঝতে, মানে টপিক বুঝতে পারবা, আবার কখনো কখনো দেখা যাচ্ছে তোমার নিচের অপশন দেখে তুমি টপিক বুঝতে পারবা, আবার কখনো কখনো দেখা যাবে তোমার প্রশ্ন এবং অপশন দুইটার মিশ্রণে তুমি টপিক ধরতে পারবা। সো যেভাবেই হোক আগে তোমাকে টপিক ধরতে হবে। সো আমাকে একটু বলো তো ভাইয়া, এটা কোন টপিক থেকে আসছে? ওকে, একটু বলো তো। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। সবাই একটু জানিয়ে দিও এটা কোন টপিক থেকে আসছে। আপনারা নিচের অপশন দেখে বুঝতে পারছি এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এপি তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসছে, তাই না? আচ্ছা এখন দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে তোমরা দেখো তবে কনফার্ম, কনফার্ম কিন্তু না, কনফার্ম কিন্তু না, হ্যাঁ কনফর্ম। দেখছো, এই দেখো আবার এটা বলিও না যে স্যার এটা ভুল, কারণ আমরা দেখো আমরা জানি কনফার্ম এই শব্দটি তোমাদের কাছে সর্বাধিক পরিচিত, কিন্তু এটা কনফার্ম কিন্তু নয়, এটা কনফর্ম। কনফর্ম, কনফার্ম এর সাথে কি বসে বলো তো ভাইয়া? কনফার্ম টু, মানে হচ্ছে সামঞ্জস্য থাকা, তাই না? ওকে, কে কে পেরেছে একটু দেখি, কে কে পেরেছে? সকলকে অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যান্সার করবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস প্রতিটা স্টুডেন্টই পারবে, এবং আমার সাথে সাথে আমি আজকে টোটাল যে 300 এমসিকিউ তোমাদেরকে অ্যানালাইসিস করাবো, যদি করে স্টুডেন্ট 300 এমসিকিউ অ্যানালাইসিস যদি করে নিতে পারে ইনশাআল্লাহ ডিইউতে ভালো করে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো তাহলে কনফার্ম টু শব্দের অর্থ হচ্ছে কি? সামঞ্জস্য। তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা ক্লিয়ার হয়েছি, সাথে আমরা অর্থটাও ক্লিয়ার করে যাব। ওকে, কি আসছে? স্টাইল অফ রিপোর্টিং। এই দেখো, স্টাইল অফ রিপোর্টিং তথা প্রতিবেদনের ধরন মাস্ট কনফার্ম টু, যে প্রতিবেদনের ধরনটা অবশ্যই সামঞ্জস্য থাকবে কিসের সাথে? দ্য প্রিভেইলিং প্র্যাকটিস তথা সচরাচর বিদ্যমান যে অনুশীলন রয়েছে তার সাথে অবশ্যই মিল থাকতে হবে, তথা একটা প্রতিবেদন যখন করা হবে মূল ঘটনার সাথে মিল থাকবে না তা কিন্তু হবে না। মূল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে তার রিপোর্টের অবশ্যই মিল থাকতে হবে। সো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা ক্লিয়ার হয়েছি এবং অর্থটিও ক্লিয়ার হয়েছে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। চলো আমরা এরপরে আরেকটি কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নাম্বার দেখি আমাদের কি কোশ্চেনটি আসছে, দেখি আমরা পারি কি না। ওকে, সকলেই আগে অ্যান্সার করে দিবা, সকলেই আগে অ্যান্সার করে দিবা, সকলেই তোমরা আগে অ্যান্সার করবা, দেন হচ্ছে আমি আবার বলবো এটা, ঠিক আছে, যে কোনটা হবে কি না হবে। ওকে, আসেন কি আসছে? অ্যানার্কিস্ট। দেখো অ্যানার্কিস্ট মানে হচ্ছে নৈরাজ্যবাদী, যাকে আমরা বলি, হ্যাঁ নৈরাজ্যবাদী। আচ্ছা যা হোক, দেখো নৈরাজ্যবাদী আমরা কিন্তু দেখো প্রশ্ন এবং অপশন দেখে তেমন একটা বুঝতে পারছি না যে আসলে এক্স্যাক্টলি কোন টপিক থেকে কোশ্চেন আসছে, মানে আহামরি ওভাবে ধরতে পারছি না। হ্যাঁ,
স্পেসিফিক কোন টপিক। তাহলে আমরা পুরো কোশ্চেনটা একটু পড়ি, ঠিক আসলে কোন টপিক থেকে আসছে। আমরা যদি পুরাটা পড়ে ফেলতে পারি তাহলে কিন্তু ধরতে পারবো আশা রাখি ইনশাআল্লাহ। দেখো, অ্যানার্কিস্ট নৈরাজ্যবাদীরা বিশ্বাস করে দ্যাট যে পলিটিক্যাল ইনস্টিটিউশনস, রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলি, আর নট নেসেসারি, প্রয়োজন নাই ড্যাশ পিপল। এই দেখো ভাইয়া, নেসেসারি একটা শব্দ আমরা পেয়েছি এবং আমাদের মনে থাকার কথা, যদি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যদি পড়ে থাকো তাহলে তোমরা পড়েছো নেসেসারি এর সাথে টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, তাই না ভাইয়া? নেসেসারি টু, প্রয়োজনীয়তা, প্রয়োজন, নেসেসারি টু বসে। যদি তোমার এটা জানা থাকে, বোঝা থাকে, তাহলে তুমি নিচের অপশনস তাকিয়ে দেখো যে আমি দেখতে পাচ্ছি টু একমাত্র এ নাম্বারে আছে এবং ডি নাম্বারে আছে, দুইটা অপশনে পাচ্ছি। বাকি বি এবং সি এই দুইটা অপশনে কিন্তু আমি পাচ্ছি না। সো এই দুইটাকে আমি আগেই ক্রস করে দিলাম। এখন এই দুইটার মধ্য থেকে কোনটি কারেক্ট হবে সেটা আমরা একটু দেখে নেই। দেখো তো একটু খেয়াল করে, টু হ্যাভ, ভাইয়া হ্যাভের পরে কি ভার্বের সাথে আইএনজি, এটা কি হতে পারে? হতে পারে? হতে পারে না। সো আমরা এই অপশনটি নিতে পারছি না, ডেফিনেটলি অ্যান্সার নিচ্ছি তাহলে আমাদের ডি নাম্বারটা। বুঝতে পেরেছো যে আমি কিভাবে? তুমি একটু খেয়াল করবা যে স্যার কোশ্চেনটি কোন ক্যাটাগরিতে সলভ করছে, এটি তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? অবশ্যই অবশ্যই এই জায়গাটি তোমাকে খেয়াল রাখতে হবে। এবং তুমি আরেকটি জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে আমি যে তোমাকে 300 এমসিকিউ অ্যানালাইসিস করাবো, আমি চ্যালেঞ্জ করে বলছি ভাইয়া, চ্যালেঞ্জ করে বলছি, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি পরীক্ষায় এই 300-র মধ্যে আমি যে কথাগুলি বলবো, আমি যে বিশ্লেষণ ধর্মী বেশ কিছু কথা এদিকে সেদিকে টানবো, এই কথাগুলি নোট করে রাখতে পারো। পরীক্ষার হলে গিয়ে আমার প্রত্যেকটা কথা তোমার মনে পড়বে আশা রাখি ইনশাআল্লাহ, এবং এইগুলির অনুকূলেই তোমার প্রশ্নগুলি আসবে। আমি এরকমটা বলছি না যে আমার 300 কোশ্চেনের ভিতর থেকে হুবহু চলে আসবে, বিষয়টি এমন নয়। এক কথা, আমি যেভাবে করে অ্যানালাইসিস করে দিব, যেভাবে বিশ্লেষণ করে দিচ্ছি, কোন কোন ক্যাটাগরি থেকে, কোন কোন জায়গা থেকে, কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলি ধরছি, এই ক্যাটাগরির ভিতর থেকে কিন্তু কোশ্চেন কমন আসবে। সো বি সিরিয়াস, এইগুলি দেখে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখো, তাহলে আমরা অপশন ডি নাম্বারটা পূরণ করে নিচ্ছি। অর্থটি কি হচ্ছে? অ্যানার্কিস্ট নৈরাজ্যবাদীরা বিশ্বাস করে যে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের জন্য কোনো জনগণের দরকার নাই। স্বৈরাচার যারা ছিল তারা মনে করে জনগণ দরকার নাই, আমরাই তো সব, প্রশাসন দিয়েই সবকিছু চলবে। যেটা দেখো, এই কোশ্চেনটি আমি কেন এনেছি এটাও তুমি খেয়াল করবা। এবং তোমাকে আরেকটি জিনিস বলি, শুধু আমি টপিকটাই খেয়াল করি নাই, বর্তমান পরিস্থিতির আলোকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ক্যাটাগরি কোশ্চেন করতে পারে, কোন জায়গা থেকে কোশ্চেনগুলি আনতে পারে, ওই বিষয়গুলি অ্যানালাইসিস করে, ওই বিষয়গুলি মাথায় রেখেই আমি আমার কোশ্চেনগুলি সাজিয়েছি। তুমি দেখতে পাবা যে আমার কোশ্চেনের মধ্যে অনেকগুলি বিষয় আছে যা বর্তমান সিচুয়েশনের সাথে মিল রয়েছে, যদিও গ্রামার, কিন্তু এইগুলোর সাথে মিল রেখে, এবং ইউনিভার্সিটি এই বছর কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে, কোন চিপাই চাপাই থেকে, কোন ক্যাটাগরিতে আসতে পারে, করতে পারে, এই টোটালটা বিশ্লেষণ করেই আমি প্রশ্ন সেট করেছি। সুতরাং বি সিরিয়াস, খেয়াল থাকবা এবং অবশ্যই অবশ্যই ধরার চেষ্টা করবা, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি আশা করি। বলতো ভাইয়া, এই কোশ্চেনটাকে আমরা ক্লিয়ার? এবং আমি তোমাদেরকে এতটুকু বলবো প্রত্যেকটা কোশ্চেন কোথা থেকে আনছি, কিভাবে আনছি, কেমনে সলভ করছি, এবং অর্থ ভাইয়া তোমরা এটা খুব ভালো করেই জানো, গ্রামার থেকে যতটা না হয়, এবং গ্রামার বুঝতে হলে মিনিংটা বোঝা কিন্তু জরুরি। সো মিনিংটাও ধরে নেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আর চলে আসছে আমরা এরপরে 3 নাম্বার কোশ্চেন, দেখি আমরা কি আসছে। এই দেখো, হাসনাত ডিড নট গেট অ্যাডমিশন। ধরো তোমাদের হাসনাত স্যার, হ্যাঁ, তোমাদের হাসনাত স্যার ডিড নট গেট অ্যাডমিশন, সে ভর্তি হতে পারে নাই। হাসনাত স্যার বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, ভর্তি হতে পারে নাই। কেন? এই দেখো, বিকজ, কারণ হচ্ছে কি, এখন নিচের অপশনগুলি তুমি একটু খুঁজে দেখো। এখন তার আগে দেখো ভাইয়া, এই যে বিকজ, আমরা জানি বিকজ হচ্ছে একটা ক্লোজ মার্কার, তাই না? বিকজ হচ্ছে একটা কি বলতো, ক্লোজ মার্কার। তাই এই যে একটা ক্লোজ মার্কারের আগে দেখো একটা টেন্স আসছে, এবং নিচের অপশনগুলি তুমি একটু খুঁজে দেখো, পরেও কিন্তু আরেকটি টেন্স হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, তাই না ভাইয়া?
সকলে একটু বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করো তো। এখন দেখো ডিড নট গেট, আমাকে একটু বলো তো ডিড নট গেট এটা কোন টেন্স হয়েছে? আমি একটু জানতে চাই তোমাদের কাছে, ডিড নট গেট কোন টেন্স? ডেফিনেটলি বলবো এটা কোন টেন্স ভাইয়া? পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স হয়েছে। তো আমরা তো পড়েছিলাম পাস্ট টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব বলো তো। এখন দেখো তো, তাহলে এই পাশে যদি পাস্ট হয় তাহলে ও পাশেও দেখো এটাও একটা অতীতের কাজ। এবার ডিড নট এনাফ স্টাডি, তার মানে, এবং দেখো হ্যাড নট এনাফ স্টাডি, ডিড নট স্টাডি এনাফ, হ্যাড নট হ্যাভ স্টাডিড এনাফ। তথা আমরা বাক্যের অর্থের দ্বারা বুঝতে পারছি যে হাসনাত চান্স পায়নি কারণ সে পড়েনি। তার মানে দুইটা কাজই কিন্তু অতীতে ঘটেছে। হাসনাত পড়েনি তাই চান্স পাইনি, দুইটা কাজই কি অতীতে ঘটেছে। দেখো তো তোমাদের মনে পড়ে কিনা, যদি মনে পড়ে তো ভালো, না পড়লে আরো ভালো। এখন মনে ফালাইয়া দাও, সেটা হচ্ছে কি যে আমাদের যদি দুইটা কাজই অতীতে ঘটে, লিখে রাখতে হবে, ব্যাখ্যার মধ্যে লিখে রাখো, দুইটা কাজই যদি অতীতে ঘটে তাহলে একটা হবে পাস্ট ইনডিফিনিট আর একটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, একটু লিখে রাখতে হবে, হ্যাঁ লিখে রাখো যে দুইটা কাজই যদি অতীতে ঘটে তাহলে একটি হবে পাস্ট ইনডিফিনিট আরেকটি হবে পাস্ট পারফেক্ট। আগে যেটা হয়েছে, অনেক আগে যেটা হয়েছে পাস্ট পারফেক্ট, আর পরে যেটা হয়েছে এটা পাস্ট ইনডিফিনিট। এখন দেখো হাসনাত পড়াশোনা করে নাই, এটা তো করে নাই বিধায় তো চান্সটা হয় নাই। সুতরাং পড়াশোনা না করা এটা হবে পাস্ট পারফেক্ট, আর চান্স পাই নাই এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কথা বলো তো ক্লিয়ার কিনা ভাইয়া, একটু বলো তো ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট পারফেক্ট খুঁজে দেখো, এটা কি পাস্ট পারফেক্ট? না। এটা কি পাস্ট পারফেক্ট? এটা অনেকে বলবে যে এটা বোধহয় পাস্ট পারফেক্ট। এই বোকা ছেলে, হ্যাডের পরে স্টাডি এটা হতে পারে? হতে পারে না, সো পাস্ট পারফেক্ট না এটা। দেখো ডিড নট স্টাডি একই তো পাস্ট করেছে, এটাও না। এই দেখো হ্যাড কি তোমার হ্যাড নট হ্যাভ স্টাডিড এনাফ, বুঝতে পেরেছেন? তো এই দেখেন আপনার একটু খেতালি পাস্ট পারফেক্টে আমরা কি পেলাম? ডি নাম্বার অপশনটি পেয়েছি। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে আমরা তাহলে? এখন ক্লিয়ার হয়েছি। এবং এই যে থিমটা, এই যে আইডিয়াটা লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো এই কোশ্চেনটি আসবে কিনা আই ডোন্ট নো, বাট এই থিম থেকে এই যে সেন্স, যে অতীতে যদি দুইটা কাজ হয়ে থাকে তাহলে আগে যেটা হয়েছে ওইটা পাস্ট পারফেক্ট, আর পরে যেটা হয়েছে ওটা পাস্ট ইনডিফিনিট। এই থিম থেকে, এই আইডিয়া থেকে কিন্তু তোমার কোশ্চেন হতে পারে, বুঝতে পেরেছো? সুতরাং তুমি একটু এইটা খেয়াল রাখবা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছে, সকলে ক্লিয়ার হয়েছ? আচ্ছা, ওকে, সকলে ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সকলে অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি, আমাদের হচ্ছে কত 4 নাম্বার কোশ্চেন, দেখি আমরা পারি কি না। কি আসছে? ইট ওয়াজ আস। এই পাগলা ছেলে, ইট ওয়াজ কি আস হয়? আমরা প্রোনাউনের মধ্যে পড়েছিলাম, কি পড়েছিলাম প্রোনাউনের মধ্যে? দেখো তো মনে পড়ে কিনা, দেখো তো মনে পড়ে কিনা যে প্রোনাউনের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে অ্যাজ, তারপর হচ্ছে তোমার দেন, এরপর হচ্ছে বি ভার্ব। দেখো মনে পড়ে? অ্যাজ, দেন এবং বি ভার্ব, এরপর সাবজেক্টিভ ফর্ম হবে, তাই না ভাইয়া? সাবজেক্টিভ ফর্ম তো তোমাদের মনে থাকার কথা, তাই না? তাহলে অ্যাজ, দেন এবং বি ভার্ব, এরপরে হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম হবে। কার কার মনে আছে একটু বলে দাও তো দেখি, কার কার মনে আছে? আমি একটু জানতে চাই কার কার মনে আছে। জি, থ্যাংক ইউ সো মাচ। তার মানে অবশ্যই অ্যাজ, দেন এবং বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম দিতে হবে। সো দেখো এই যে ভাইয়া ওয়াজটা কি তোমার বি ভার্ব, তাই না? ওয়াজটা হচ্ছে বি ভার্ব, তা বি ভার্বের পরে কি আস হতে পারে? এই বোকা ছেলে, এটা হতে পারে? তাহলে এখানে কি আসটা হচ্ছে অবজেক্টিভ, তাহলে আসের সাবজেক্টিভ কি একটু বলো তো দেখি, কে কে পারে? আসের সাবজেক্টিভ কি? থ্যাংক ইউ সো মাচ। আসের সাবজেক্টিভ হচ্ছে উই। যখন আমি এটা বুঝে ফেলেছি যে আস এর সাবজেক্টিভ ফর্মটা এখানে দিতে হবে, আর আসের সাবজেক্টিভ ফর্মটা কে? ওই, আমরা ওই দেব। তাহলে দেখো তো অটোমেটিক্যালি এ নাম্বার অপশনটা বাদ, এরপর কি ডি নাম্বার অপশনটা বাদ। তাহলে এখন বি আর সির মধ্যে দেখি কোনটা দিতে পারি। দেখো এটা ওকে, ওই। এরপর দেখো আসছে উই হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এই দেখো আমরা জানি বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট হয় আর পরে পাস্ট ইনডিফিনিট হয়, পড়েছেন না সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে? এখন দেখো পূর্বে কি পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, মনে হচ্ছে এটা হতে পারে, তবে আগেই লাফালাফি
লাফালাফি করা যাবে না। তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিলা, তোমাদের এই দেখো বারবার একটা কথা বলতাম, তুমি একটা অ্যান্সার পেয়েছো আর টাস করে ওটা দাগাই দিবা, খবরদার, এইটা করা যাবে না। তোমাকে খেয়াল করতে, চারটা অপশনস ক্লিয়ার করে পড়ে বুঝে দেন অ্যান্সার করবা, ঠিক আছে? তো উল্টাপাল্টা করা যাবে না, যাবে না, যাবে না। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো, তাহলে উই হ্যাড ওয়েন্ট, এই পাগলা, হ্যাড এর পরে কি কখনো ওয়েন্ট হতে পারে? আমরা জানি হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর হ্যাভ ভার্বের কি V3 হয়, এখানে তো হওয়ার কথা ছিল গান, কিন্তু সেটা হয় নাই, তাই না? সো এটা আমরা অটোমেটিক্যালি কেটে দিচ্ছি, এটাও নিতে পারছি না। ওকে, তাহলে হু হ্যাড, যদিও এখানে একটু মানে দেখ, তাহলে মানে এখানে আমরা গান হয় ওয়েন্ট দিয়েছে, তো এটা তো নিতে পারছি না, কারণ হ্যাড এর পরে তো V3 হওয়ার কথা। সো আমরা সি নাম্বারটা কাটি, কেটে দিয়ে অ্যান্সার দিচ্ছি আমরা বি নাম্বারটা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো আমি একত্রে একসাথে, তাহলে উত্তরটা কি হচ্ছে? ইট ওয়াজ উই, আমরাই ছিলাম এমন ব্যক্তিরা, হু হ্যাড লেফট, যারা ত্যাগ করেছিলাম, বিফোর হি অ্যারাইভড, সে পৌঁছানোর আগেই আমরা ত্যাগ করেছিলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার। চলো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের 5 নম্বর আরেকটি কোশ্চেনে। আমি একটু এই কোশ্চেনে তোমাদের কাছ থেকে জানতে চাই, বলো তো ভাইয়া এইটা কোন টপিক থেকে আসছে? দেখি কে কে বলতে পারে, একটু বলো তো। আমি এই কোশ্চেনটি দেখতে চাই, আমি এই কোশ্চেনটি সম্পর্কে তোমাদের কাছে একটু জানতে চাই, এটা কোন টপিক থেকে আসছে। জি, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই কোশ্চেনটা আসছে অ্যানালজি থেকে, তাই না? এই বোকা ছেলেরা, দুষ্টু ছেলে মেয়েরা, কোথা থেকে আসছে? অ্যানালজি থেকে আসছে। অ্যানালজি মানে কি? একটা সম্পর্ক ক্রিয়েট হবে এখানে, তাই না ভাইয়া? এখানে একটা সম্পর্ক ক্রিয়েট হবে। চলো আমরা একটু সম্পর্কটা দেখে আসার চেষ্টা করি। এই দেখো, ওয়ার্ডস আর দিয়েছে রাইটার, তাহলে রাইটার ওয়ার্ডস দিয়ে কি করে? রাইটার ওয়ার্ডস দিয়ে কি তোমার গল্প লেখে, উপন্যাস লেখে, তাই না? বিভিন্ন লেখালেখি করে। তার মানে সম্পর্কটা হয়েছে রাইটার এবং ওয়ার্ড কে দিয়ে। সো এই ক্যাটাগরির নিচের কোন অপশনে মিল আছে আমরা সেইটা একটু খুঁজে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, এই দেখো একটু খেয়াল করো, এই দেখো অনার আর থিপ। এবারে তুমি চোরকে কি সম্মান করো? চোরকে দেয় আসসালামু আলাইকুম, চোর সাহেব কেমন আছেন, আমরা কি এটা করি না? সো এটা দেওয়া যাচ্ছে না, আমরা এ নাম্বার অপশন অটোমেটিক্যালি কেটে দিলাম। ওকে, এরপর দেখো মর্টার আর হচ্ছে তোমার কি ব্রিক লেয়ার। মর্টার মানে কি? ওই যে তোমার কি বলে, আরে এই যে বিল্ডিং তৈরি করতে যে কি মশলা বানায় না, কি দিয়ে? তোমার ইট দিয়ে, বালু দিয়ে, তারপর যে সিমেন্ট টিমেন্ট দিয়ে যে একটা মশলা তৈরি করে, গ্রামাঞ্চলের ভাষায় মশলা বলে আর কি, হ্যাঁ, এটাকে ইংলিশে বলে মর্টার। ওকে, আচ্ছা, আর ব্রিক লেয়ার মানে হচ্ছে কি? রাজমিস্ত্রি। দেখো কিছুটা কিন্তু মিল আছে, যে মশলা দিয়ে রাজমিস্ত্রি, মশলা দিয়ে রাজমিস্ত্রি কি করে? বিল্ডিং তৈরি করে। তা শুধু কি মশলা দিয়ে হয়ে যায়? এখানে কি ইট লাগবে না? তো ইটের কথা তো ওরকমটা বলে নাই, তার মানে একদম হুবহু কিন্তু মিল নাই। রাইটার যেরকম ওয়ার্ড দিয়ে একদম পুরো পরিপূর্ণ করে ফেলতে পারে, কিন্তু ব্রিক লেয়ার মর্টার দিয়ে কিন্তু পরিপূর্ণ এরকম পারছে না, কিছুটা অসম্পূর্ণ কিন্তু থাকছে। ওকে, চলো আমরা দেখি নিচে কি আরেকটু এরকম কিছু একটা আছে কিনা, আরেকটু দেখার চেষ্টা করি। এই দেখো চাইল্ড আর হচ্ছে টিচার। এই দেখো চাইল্ড মানে কি? শিশু, আর হচ্ছে টিচার। আচ্ছা, টিচারের সাথে শিশু কি? এই টিচারের সাথে এখানে হয়তো টিচার কি হয়তো লেখে, কিছু কলম টলম থাকলে এরকম কিছু একটা হয়তো বেটার হতো। এখানেও তো এটার সাথে এরকমটা কি মেলে? টিচার চাইল্ড দিয়ে কি করে? মেলে না, এই সম্পর্কের সাথে ওভাবে করে মিলছে না। আচ্ছা দেখো বাটার, বাটার মানে কি ভাইয়া? মাখন, তাই না? মাখন যেটাকে আমরা বলি। আর বেকার, বেকার মানে কি? রুটিওয়ালা, যে বেকারি বলে না, বেকারিওয়ালা, তো তার রুটি বানায়, মানে ওই যে পিঠাগুলা বানায়, তার যে ওই তোমরা যেগুলা খাও ওইগুলি সে বানায়, তাই না ভাইয়া? এইগুলিকে বোঝানো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো সেই ক্ষেত্রে দেখো তো আমরা কোনটা মিলাইতে পারি। তার মানে এই বেকার বাটার দিয়ে, এই দেখো, তাইলে রাইটার যেমন ওয়ার্ড দিয়ে গল্প উপন্যাস লেখে, বেকার তদ্রুপ ভাবে বাটার দিয়ে তার জিনিসপত্রাদি তৈরি করে। তো সম্পর্কের সাথে এইটার সাথে একদম হুবহু মিল পাচ্ছি আমরা এই জিনিসটা, নাকি?
তাহলে অ্যান্সার আমরা ডি নাম্বার নিতে পারি। ওকে, অ্যান্সার আমরা ডি নাম্বারটা নিতে পারি। তবে দেখো এটার মধ্যেও কিন্তু কিছুটা অ্যান্সার আছে, এটার মধ্যে কিছুটা অ্যান্সার কিন্তু আছে, একদম নাকচ করা যায় না। যদি এরকম একটা হুবহু মিলের অপশন না থাকতো তাহলে কিন্তু আমি এটা অ্যান্সার হিসেবে গ্রহণ করতাম। তোমরা খুব ভালো করেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেম হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করে, হ্যাঁ, একটু প্যাচ লাগানো কোশ্চেন দিয়ে থাকে, এইটার অবর্তমানে আর একটা কোশ্চেন নেওয়া যায়, এরকম ঝামেলাপূর্ণ কোশ্চেন কিন্তু করে, খুব ভালো করেই কিন্তু তোমরা এটা জানো, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করছি তোমরা এই কোশ্চেনটি বুঝতে পেরেছো। ভাইয়া বুঝেছো নাকি বুঝো নাই একটু বলো তো, ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এই কোশ্চেনটিও ক্লিয়ার করে ফেলেছি। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 6 নম্বর কোশ্চেন, দেখি আমাদের কি আসছে, দেখার চেষ্টা করি। দ্য সিনোনিম, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সিনোনিম এটা একটা কমন কোশ্চেন, তাই না ভাইয়া? এবং তোমাদেরকে একটা চূড়ান্ত সাজেশনও দিয়েছি, এবং ইনশাআল্লাহ এই 300 এমসিকিউ অ্যানালাইসিস করার পরে তোমাদের চূড়ান্ত আরেকটি সাজেশন আমি দিয়ে দিব যে এই টপিকগুলি তোমরা পড়বা, ইনশাআল্লাহ দেখবা এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আমার ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল যেটা রয়েছে তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো, ইনশাআল্লাহ এখানে আমি আগামীকালই একটা সাজেশন তোমাদের দিয়ে দেব। তোমরা যারা বি ইউনিটের আছো বি ইউনিটের সাজেশন দিয়ে দেব, যারা সি ইউনিটের আছো সি ইউনিটের একটা সাজেশন দিয়ে দেব, তোমরা সেটা দেখে নিবা ইনশাআল্লাহ যে কোথায় কিভাবে কেমনে আমাদেরকে পড়তে হবে। ওকে, একটা সুন্দর সাজেশন দিয়ে দিব। ইজি ইংলিশ ইউটিউব যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলে গেলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে রেখো, যাতে কোনো ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসো এখন দেখো ডিজাল্টরি, একটু বলো তো ডিজাল্টরি শব্দের অর্থ কি? আশা করি আমরা সকলেই জানি, তাই না ভাইয়া? ডিজাল্টরি শব্দের অর্থ হচ্ছে আমরা কি এলোমেলো, তাই না? এলোমেলো, ডিজাল্টরি শব্দের অর্থ হচ্ছে এলোমেলো। এখন কি বলেছে? সিনোনিম বলেছে। দেখো অর্গানাইজড মানে কি? সুশৃঙ্খল, সাজানো গোছানো। আচ্ছা, ডিসঅর্গানাইজড মানে কি? বিশৃঙ্খল। আচ্ছা, ড্রাইভ মানে কি? পরিচালনা করা। রোমান্টিক, তো রোমান্টিকই বলে, রোমাঞ্চকর যাকে আমরা বলি। যদিও এর বাংলা আমরা বুঝি না, আমরা ইংলিশটাই ভালো বুঝি, তাই না ভাইয়া? এটার ইংলিশটাই আমরা খুব ভালো করে বুঝি। আচ্ছা, এখন দেখো তাহলে অ্যান্সার কোনটা দিবা? এলোমেলো, তাহলে কি এটা দেওয়া যাবে? যাবে না, এটা দেওয়া যাবে না। অ্যান্সার হচ্ছে তাহলে বি নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সকলেই পেরেছে, মাশাআল্লাহ। তাহলে সকলেই অ্যান্সার করতে পেরেছে। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 7 নাম্বার কোশ্চেন। ভাইয়া যেহেতু অনেক কোশ্চেন, সুতরাং আমরা একটু স্পিডে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা তো মোটামুটি এতদিন ধরে তো অনেক পড়াশোনা করেছো, এখন একটু স্পিডে গেলেও সমস্যা আমার কাছে মনে হয় না যে হবে। একটু বলো তো আমার কি স্পিডটা ঠিক আছে, নাকি একটু বাড়বে না একটু কমবে? একটু বলো তো দেখি, তোমাদের কমেন্টসটা আমি একটু নিয়ে নেই। একটু বলো তো ভাইয়া স্পিডটা কি ঠিক আছে? স্পিড কি ঠিক আছে, নাকি আর একটু বাড়বে, নাকি আর একটু কমবে? একটু বলো তো তোমরা একটু বলো। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি বলেছো? ওকে ওকে ওকে, সকলেই জানিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর যে কোশ্চেনটি আছে, থ্যাংক ইউ, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, লিখেছো তোমার আদিবা জান্নাত নূর লিখেছো, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, আইরিন আক্তার লিখেছো, ঠিক আছে। মিম আক্তার লিখেছো, ঠিক আছে। অরিন তিশা লিখেছে একটু বাড়ান স্যার। আচ্ছা, অরিন বলেছে একটু বাড়ান, ওরে বাবা। আচ্ছা, জ্যোতি, জি স্যার, পারফেক্ট। আচ্ছা, মুন্নি সাইদা লিখেছে, ঠিক আছে স্যার। ওকে, আহমেদ লিখেছো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সকলেই লিখেছো না, মোটামুটি স্পিড ঠিক আছে। কারণ দেখো অতিরিক্ত যদি বাড়িয়ে দেই তাহলে একটু মিডিয়াম বা লো যারা আছে এরা ধরতেই পারবে না। আমি মোটামুটি যেটা পারফেক্ট আর কি আমি সেটা দিচ্ছি, আশা করি এটা খারাপ হবে না, তোমরা লেগে থাকো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া? জি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসো, বলছে অ্যাজ আ নেশন, এই যে কোশ্চেনটি দেখো তো কোন টপিক থেকে আসছে, কেউ ধরতে পারবা? কেউ ওভাবে করে বলা যাবে না, নির্দিষ্ট ওভাবে করে কোনো টপিক না। এটা অনেকটা বলতে পারো তোমার সেন্টেন্স কমপ্লিশন, বা যাকে আমরা ফিল ইন দ্য গ্যাপস বলি। হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস যে আমরা বলি, বা এটাকে সেন্টেন্স কমপ্লিশন বা কমপ্লিটিং সেন্টেন্স বলতে পারো আর কি, এই ক্যাটাগরি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি বর্তমান যুগের চাহিদার আনুপাতিক হারে। দেখো একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করবা। অ্যাজ এ নেশন, একটা জাতি হিসেবে উই হ্যাভ প্রুভড, আমরা প্রমাণ করেছি, ইন মোস্ট ড্যাশ টাইমস, কোন ধরনের সময়কে আমরা প্রমাণ করেছি? রেগুলার টাইমসকে প্রমাণ করেছি, ক্রাইসিস টাইমসকে প্রমাণ করেছি, নাকি আর্জেন্ট টাইমসকে প্রমাণ করেছি, নাকি ক্রিটিক্যাল টাইমসকে আমরা প্রমাণ করেছি? কোন সময়টাকে আমরা প্রমাণ করেছি? দ্যাট যে উই হ্যাভ, আমাদের আছে, দ্য ক্যাপাসিটি, সক্ষমতা আছে, টু সলভ আওয়ার প্রবলেমস, আমাদের
সমস্যা সমাধানের সক্ষমতা আমাদের আছে, এটা কোন সময়টাকে আমরা প্রুভ করেছি। দেখি কে কে অ্যান্সার করতে পারে। এই কোশ্চেনের অ্যান্সার যে করতে পারবে, আমি তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, ইনশাআল্লাহ সে ঢাবিয়ান হওয়ার পসিবিলিটি রাখে 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 ইনশাআল্লাহ। এটা একটু মানে দেখো, আমি মানে কমপ্লিটিং ফিলিং দ্য গ্যাপস থেকে এনেছি এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে ক্যাটাগরি একটা কোশ্চেন হতে পারে সম্ভাব্য, ওই রকম একটা কোশ্চেনই কিন্তু নিয়ে আসছি। আশা করি তোমরা সকলেই অ্যান্সার করতে পারবো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে ক্রিটিক্যাল আমরা অ্যান্সার নিই, ক্রিটিক্যাল টাইমস। ওকে, তাহলে অর্থ হচ্ছে অ্যাজ আ নেশন, একটা জাতি হিসেবে উই হ্যাভ প্রুভড ইন মোস্ট ক্রিটিক্যাল টাইমস। আমরা মানে ক্রিটিক্যাল, যে তোমার ক্রান্তীয়, ক্রিটিক্যাল তো ক্রিটিক্যালি আমরা বলি, তাই না? একটা সময়কে আমরা প্রমাণ করেছি যে হ্যাঁ আমাদের মধ্যে ক্যাপাসিটি আছে, আমরাই আমাদের প্রবলেম সমাধান করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। ওকে ভাইয়া, হ্যাঁ মিনিং বেসড, হ্যাঁ থ্যাংক ইউ। অনেকে বলেছে এটা হচ্ছে মিনিং বেসড বলতে পারো, তথা অর্থ নির্ভর কোশ্চেন। ওকে, মিনিং বেসড তথা অর্থ নির্ভর কোশ্চেন। এটা এই অর্থ নির্ভর কোশ্চেনকে আমরা ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে ফালাইতে পারি, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যেও কিছুটা বলতে পারো, বা সেন্টেন্স কমপ্লিশন বলতে পারো, একটা শূন্য স্থান পূরণ, মিনিং বেসড কোশ্চেন। এবং এই প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই মিনিং বেসড কোশ্চেন কিন্তু তোমার করবেই করবে। সো বি সিরিয়াস থাকতে হবে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। আর আমরা স্টুডেন্টরা এই বিষয়গুলি পারি না, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে থ্যাংক ইউ। এবং শোনো, তোমাদেরকে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে তোমরা দেখেছো গতকালকে তোমাদের সবার প্রিয় কিংবদন্তি বইয়ের লেখক হাসনাত আব্দুল্লাহ স্যার, উনি কিন্তু বাংলার একটা ম্যারাথন ক্লাস নিয়েছে গতকালকে। সেই ক্লাসটি স্যারের যে হাসনাত বাংলা যেটা ইউটিউব চ্যানেল রয়েছে, ওই ইউটিউব চ্যানেলে স্যার কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওখানে আপলোড করে দিয়েছে। তোমরা চাইলে যদি ওই ক্লাসটা দেখতে চাও, তাহলে ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো ইনশাআল্লাহ। হ্যাঁ, হাসনাত বাংলা স্যারের যে চ্যানেলটা আছে, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ। এবং কারণ হচ্ছে স্যার দেখবা প্রতিনিয়ত বাংলার যত যা আছে সমস্ত কিছু স্যার ওখানে আপলোড করবে। সুতরাং তোমরা স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তুমি আপডেট যত তথ্য স্যার দেয় ওগুলা যেন তোমরা পেয়ে যাও ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? এবং আরেকটা ইয়া হচ্ছে যে গতকালকে স্যার যে ক্লাসটি নিয়েছে, ওই ক্লাসটি কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে, যাতে তোমরা পরবর্তীতে মানে স্পিডে দেখে নিতে পারো। এজন্য আমরা স্যার এটা করে দিয়েছে। এটা স্যারের জন্য একটা ধন্যবাদ জানাও। হ্যাঁ, স্যারকে একটু ধন্যবাদ জানিয়ে দাও ইনশাআল্লাহ। ওকে, আসো তারপর চলে যাচ্ছি আমরা 8 নাম্বার আরেকটি কোশ্চেন, দেখি কি আসছে আমাদের। এই দেখো আরেকটি মোস্ট ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে তুলে ধরেছি, দেখি তোমরা পারো কিনা। কারণ আমি আগেই বলেছি আমি কোশ্চেনগুলো এমন ভাবে সাজিয়েছি যাতে এই বছর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে, যেমন আমার প্রতি বছরই বেশ কিছু ইউনিভার্সিটিতে মানে আমার এই কোশ্চেন গুলা থেকে প্রায় হুবহু কোশ্চেন কমন পড়ে যায়। যেমন গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার 4টা না 5টা কোশ্চেন একদম হুবহু আমার স্লাইড থেকে চলে আসছে। আমি কিরে ভাই বুঝলাম না, এটা ফুললি বলে আমার ক্রেডিট না, এটা হচ্ছে কোন একটা বই থেকে তো আমি নিয়েছিলাম, তাই না? মানে আমার ক্রেডিটটা হচ্ছে আমি অ্যানালাইসিস করতে পেরেছি, আমি ধরতে পেরেছি যে এই বছর এই ইউনিভার্সিটি এই টপিক থেকে বা এই কোশ্চেনটি দিতে পারে, এইটা হচ্ছে আমার ক্রেডিট। কিন্তু আমার কোশ্চেন বানানোটা ক্রেডিট না। দেখলাম গত বছর 4 থেকে 5টা কোশ্চেন একদম আমার স্লাইডের ভিতর থেকে চলে আসছে। সো বলা যায় না, এবছরও কিন্তু হতে পারে। এবং আমি কোশ্চেন এই যে লাস্ট ফাইনালি যে সাজেশনটা দিয়ে থাকি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সকলকে অনুরোধ করব, ভাই তুমি যে ব্যাচের স্টুডেন্টই হও না কেন, যেখানেই পড়ে থাকো না কেন, এই লাস্ট ফিনিশিং এ যেটা ফাইনাল সাজেশনের যে ইংলিশের যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি, অন্তত তোমার প্রতি মানে মোস্ট কি বলবো হাম্বলি রিকোয়েস্ট যে তুমি এটা দেখে যাও, অন্তত একটা নজর দিয়ে যাও ইনশাআল্লাহ, দেখবা কমন চলে আসবে হুবহু অনেকটা ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা চলে যাচ্ছি এরপরে দেখো কি আসছে। এই দেখো আরেকটি কোশ্চেন আসছে, ইফ দিস ওয়াজ ডান, যদি এটা হতো কি হতো আমি জানি না। এখানে মূলত আমি বোঝাতে চেয়েছি, এই যে তোমরা দেখেছো কয়েকদিন আগে শেখ হাসিনা সরকার মানে ওই যে ভারতের আম্বানি সরকারকে মানে বিদ্যুৎ উৎপাদনের সমস্ত কিছু ওনাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, যদি সমস্ত কিছু ওনাদেরকে যদি না দেওয়া হতো, না দিয়ে এই বিদ্যুৎ উৎপাদন যদি আমাদের বাংলাদেশেই যদি করা হতো,
আমাদের বাংলাদেশেই যদি করা হতো, উৎপাদন ব্যবস্থা বহির্বিশ্বে ভারতের কাছে না দিয়ে আমাদের বাংলাদেশেই যদি এটা করা হতো, তার মানে আমি এই কথাটা এখানে, এত কথাটা লেখা যায় না প্রশ্নের মধ্যে, অল্প একটু কথা এখানে বুঝিয়েছি। ইফ দিস ওয়াজ ডান, যদি এটা করা হতো তাহলে কি হতো? তাহলে দেখো, দেন তাহলে তখন দ্য কান্ট্রি, দেশ, উড নট অনলি ওভারকাম দ্য পাওয়ার শর্টেজ, আমাদের যে মানে স্বল্পতা আছে, পাওয়ারের যে স্বল্পতা আছে, শুধুমাত্র এটাই ওভারকাম করতে পারতো না, আরো কি হতো, তথা আমাদের যে চাহিদা এটা তো ফিল আপ হতোই হতো, বাট অলসো আরো কি হতো, হ্যাভ আ সারপ্লাস, আমাদের একটা সক্ষমতা হতো, সুযোগ হতো আমাদের টু এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট করতে পারতাম টু আ নেইবারিং কান্ট্রি, পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলি আছে এই সমস্ত দেশগুলিতে একটা ড্যাশ প্রাইস, কেমন মূল্যে, কথা বলা হচ্ছে এই আম্বানিকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদনের বিষয়টা না দিতাম, না দিয়ে যদি আমাদের দেশে যদি আমাদের নিজস্ব সক্ষমতার অনুযায়ী যদি আমরা করতাম, তাহলে আমাদের দেশের যে পাওয়ার শর্টেজ আছে, স্বল্পতা, এটা তো পূর্ণ হতোই হতো। আরো কি করতাম আমরা, নেইবারিং কান্ট্রি যেগুলি আছে, পার্শ্ববর্তী যে দেশগুলি আছে, এই দেশগুলির কাছে আমরা বিক্রি করতে পারতাম। কেমন হারে একটু দেখো, সাবসিডাইজ মানে ভর্তুকি দিয়ে বিক্রি করতাম। এই বোকা ছেলে, এটা দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায় না। প্রিমিয়াম মানে সর্বোচ্চ মূল্যে আমরা বিক্রি করতে পারতাম, নাকি রিডিউসড মানে কি কমিয়ে কম হারে বিক্রি করতাম, নাকি লো প্রাইস এটাতে বিক্রি করতাম? বলো অ্যান্সার কি হবে? এবং তুমি চিন্তা করো আমি কোন ক্যাটাগরি কোশ্চেন এখানে তুলে ধরেছি। বেটা প্রতি বছর যে আমার এই ফাইনাল সাজেশন থেকে কমন আসে, কেন আসে একটু মানে মাথা খাটিয়ে একটু চিন্তা করি, স্যার যে কথাটা বললো কেন ওনার ইয়া থেকে কমন আসে, তার কারণ আছে ভাইয়া অনেকগুলা। বলো ক্লিয়ার কিনা? অ্যান্সার করতে পারবা কেউ? অ্যান্সার বলো বলো বলো, সকলে অ্যান্সার করো। আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই, একটু বলো তো ভাইয়া, একটু দেখি কে কে অ্যান্সার করতে। থ্যাংক ইউ সো মাচ, তানজিল অ্যান্সার করে দিয়েছে, বি নাম্বার হবে। দেখি আর কেউ? আচ্ছা শিপু অ্যান্সার করেছো, লো অথবা রিডিউস, না ভাইয়া হলো না ভাইয়া, ওকে হলো না, দেখি আচ্ছা ওকে, আর একটু বলো দ্রুত দ্রুত। থ্যাংক ইউ, তার মানে কি হবে? প্রিমিয়াম। থ্যাংক ইউ সো মাচ, প্রিমিয়াম প্রাইস, অর্থাৎ সর্বোচ্চ মূল্যে আমরা বিক্রি করতে পারবো। ওকে, সর্বোচ্চ মূল্যে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যান্সার করে দিয়েছো, হ্যাঁ ওকে, প্রিমিয়াম প্রাইস। কথা বলা হচ্ছে ইফ দিস ওয়াজ ডান, যদি এটা হতো, দেন দ্য কান্ট্রি উড নট অনলি ওভারকাম দ্য পাওয়ার শর্টেজ, খালি এটাকেই, আমাদের যে শর্টেজ আছে এটাই পরিপূর্ণ করতে পারতো না, বাট অলসো হ্যাভ আ সারপ্লাস টু এক্সপোর্ট টু আ নেইবারিং কান্ট্রি এট আ প্রিমিয়াম প্রাইস, আমরা সর্বোচ্চ মূল্যে, আমাদের যে ন্যায্য মূল্য, এই মূল্যে আমরা বিক্রি করতে পারতাম। ক্লিয়ার? এই কোশ্চেনটি পেরেছো সবাই? জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার। চলো আমরা এরপর চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেন, দেখি কি আসছে। আর একটু কোশ্চেন খেয়াল করো। ইট ইজ আন্ডারস্টুড, আমরা বুঝি, এটা বোধগম্য। কি বোধগম্য? দ্যাট যে দ্য জুয়েলারি শপস, তথা তোমার জুয়েলারি, এই যে স্বর্ণের দোকানগুলি, আর দ্য স্পেশাল ড্যাশ অফ দ্য থিভস, চোরের কি থাকে? ইদানিংকালে দেখেছো প্রচুর পরিমাণে চুরি হচ্ছে, প্রচুর পরিমাণে এখানে ওখানে চুরি ডাকাতি হয়রানি রাহাজানি এইসব উল্টাপাল্টা হচ্ছে। তো যারা চোর থাকে এদের কাছে এই যে স্বর্ণের যে দোকান, জুয়েলারি শপস, স্পেশাল কি থাকে? স্পেশাল অ্যাট্রাকশন থাকে, স্পেশাল প্লেস থাকে, স্পেশাল পয়েন্ট থাকে, নাকি স্পেশাল টার্গেট থাকে? বলো অ্যান্সার কোনটা হবে? দেখি পারো কিনা ভাইয়া, একটু বলো তো ভাইয়া, একটু অ্যান্সার করো, দেখি পারো কিনা। হ্যাঁ থ্যাংক ইউ সকল যারা অ্যান্সার করে। তাহলে স্পেশাল টার্গেট থাকে, তথা তোমার যারা চোর আছে, জুয়েলারি শপ একবার চুরি করলেই তো তার পকেটে একদম পুরো ভরপুর হয়ে যাবে, এজন্য এদের স্পেশাল টার্গেট থাকে, স্পেশাল অ্যাট্রাকশন নয়, স্পেশাল প্লেস নয়, স্পেশাল পয়েন্ট নয়, স্পেশাল টার্গেট থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লিয়ার হয়েছে। একটু খেয়াল করে দেখেছো ভাইয়া, একটু খেয়াল করে দেখছো কোন ক্যাটাগরির কোশ্চেন? এটাও কিন্তু আমরা ফিল ইন দ্য গ্যাপস থেকে কোশ্চেনটি নিয়েছি, মিনিং বেসড কোশ্চেনটি আসছে, মানে কিছু টেকনিকও আছে আবার মিনিং বেসড আছে, এবং সবকিছুর সাথে মিল রেখেই কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে চলেন, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা চলে যাচ্ছি আমাদের 10 নম্বর আরেকটি কোশ্চেন। এই দেখে চলে আসছে হোম মেকার, শুধু হোম মেকার দিয়ে ধুয়ে দিয়েছে।
কিচ্ছু বলে নাই। হোম মেকার কি সিনোনিম না অ্যান্টোনিম না ফ্রেজ, কি কিচ্ছু বলে নাই। হোম মেকার বা আচ্ছা আসো, হোম মেকার মানে কি? হোম মেকার শব্দের অর্থ হচ্ছে তোমার কি গৃহকর্তা, গৃহের মালিক যিনি, মূল হোতা। কে 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 দেখি তো, আ পারসন হু বিল্ডস হোম, একজন ব্যক্তি যে গৃহ নির্মাণ করে সে কি গৃহকর্তা? আচ্ছা, আ পারসন হু ডিজাইন হোম, যে হোম ডিজাইন করে সে। আ মেল, একজন পুরুষ, হু ইজ আ সার্ভেন্ট, যে একজন দাস, ইন আ হোম, যে ঘরের মধ্যে একজন দাসের মতো থেকে সে। না, কে? হাউসওয়াইফ, গৃহিণী। তুমি যেখানেই এখানে ওখানে যাই করো না কেন, হোম মেকার হচ্ছে হাউসওয়াইফ, তোমার বাড়ির মূল কর্তা, মূল সাজিয়ে গুছিয়ে রাখা, ওখানে ক্ষমতার মালিক তোমার বউ, এছাড়া আর কেউ না। দেখছো, একটা জিনিস খেয়াল করে দেখেছো? হ্যাঁ, এবং এটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমাদের সি ইউনিটে 1 বছর এই কোশ্চেনটি আসছিল। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো, স্যার যে কোশ্চেনগুলি দিচ্ছেন এগুলি কি আসলেই আসবে? তুই নিশ্চিত থাক ভাই। এবং প্রতিটা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলিতে এসেছিল ওইটার অনুকূলে তৈরি করা, ওইটার অনুকূলে বর্তমান সিচুয়েশনের সাথে মিলিয়ে, বর্তমান যে ক্যাটাগরি কোশ্চেনগুলি আসছে ওইগুলোর সাথে মিলে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এজন্য এত পসিবিলিটি দিয়ে বলছি যে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা 10 নম্বর কোশ্চেনটিও অ্যান্সার করতে পেরেছো। চলো এরপরে চলে যাচ্ছি আমরা 11 নম্বর যে কোশ্চেনটি আমাদের রয়েছে, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, ড্যাশ টু দিস আফটারনুন, কি কি? আচ্ছা, নিচে এই অপশনগুলা দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক নিয়ে কথা আসছে। যখন আমরা ওয়ার্ক নিয়ে দেখছি তখন মাথার মধ্যে একটা কথা মনে পড়ে গেল আমাদের, যে আমরা নাউন প্লাস ডিটারমিনারের মধ্যে কিছু বিষয় পড়েছিলাম, জব এবং ওয়ার্ক। মনে পড়ে কি ভাইয়া? জব এবং ওয়ার্ক মনে পড়ে কি? হ্যাঁ, আচ্ছা, বলেছিলাম জব হচ্ছে তোমার কি কাউন্টেবল, তাই না ভাইয়া? জব হচ্ছে কাউন্টেবল, আর ওয়ার্কটা কি ছিল রে ভাইয়া? আনকাউন্টেবল, তাই না? ওয়ার্কটা কি ছিল? আনকাউন্টেবল ছিল। সো দেখো এখানে একটু খেয়াল করে দেখো, তারপরে ওয়ার্কটা আনকাউন্টেবল মনে পড়ে কি? একটা শখ পড়িয়েছিলাম তোমাদেরকে, একটা শখ পড়িয়েছিলাম যে কিছু জোড়া নাউন আছে যেগুলোর অর্থ সেম, বাট একটা কাউন্টেবলে ব্যবহার হয় আর একটা আনকাউন্টেবলে ব্যবহার হয়। মনে থাকার কথা, যদি মনে থাকে আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এই দেখো আমি একটা শখই সরাসরি নিয়ে আসলাম, এই যে শখটা যেটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। দেখো এই যে ক্লাইমেট, এটা কি কাউন্টেবল, আর ওয়েদারটাকে আনকাউন্টেবল। এই দেখেন জবটা কাউন্টেবল, ওয়ার্কটা আনকাউন্টেবল পড়িয়েছিলাম, দেখো মনে পড়ে কিনা? এই যে মেশিনটা কাউন্টেবল, মেশিনারিটা আনকাউন্টেবল, হিউম্যান বিং কাউন্টেবল, হিউম্যানিটি আনকাউন্টেবল। এই যে শখটি পড়েছিলাম, এই শখ থেকে ভাইয়া প্রতি বছর, বিশ্বাস কর, প্রতি বছর ঢাবি রাবি চবি যাবি গুচ্ছ সাত করে কোনো না কোনো জায়গায় একটা কোশ্চেন এখান থেকে হয়েই থাকে। তুই হোক সি ইউনিট হোক বি ইউনিট, যে ইউনিটই হয়ে থাকো না কেন, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। সো বি সিরিয়াস, এই সবটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে। ওকে, আচ্ছা আসো, আচ্ছা ওকে আসো, তাহলে আমরা দেখো, তাহলে এটা ক্লিয়ার হয়েছি। একটু যদি আমরা দেখি যেখানে ছিলাম সেই জায়গাটা দেখো, তাহলে একটু ক্লিয়ার করে তাহলে আমরা এখানে ধরতে পারি। দেখো তাহলে ওয়ার্ডটা কি আনকাউন্টেবল নাও, তাই না ভাইয়া? আনকাউন্টেবল এর সাথে মেনি কি বসতে পারে? বসতে পারে না, সো আমরা এটা নিতে পারছি না। আচ্ছা, দেখো মাস ওয়ার্ক, ঠিক আছে কিনা? ওকে, আচ্ছা মেনি ওয়ার্কস আনকাউন্টেবল, তার সাথে কি এস বাই এস হতে পারে না? আচ্ছা মাস একই অবস্থা, এটা তো হতে পারে। অ্যান্সার নিচ্ছি আমরা বি নাম্বার, নাকি? তাহলে অর্থ দাঁড়াচ্ছে ডু ইউ হ্যাভ মাস ওয়ার্ক টু ডু দিস আফটারনুন, এই বিকালবেলা তোমার কি করার মতো অনেকগুলি কাজ আছে? আচ্ছা, ইফ নট, যদি না থাকে, আই উড লাইক টু টেক ইউ টু আ মুভি, আমি তোমাকে একটা মুভি দেখার জন্য নিয়ে যেতে চাই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কি ট্রেন করছেন সবাই? জানেন যে পাচ্ছেন হবে না, তাই এটা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। শোনো, আমি একটা কথা তোমাদেরকে বলি, এই যে মাঝে মধ্যে আমরা ফ্রি ক্লাসগুলো না নেওয়াটা অনেক সময় বিরক্ত বোধ করি, যে নিবো না, যা পেইড ব্যাচে নিবে, ফ্রিতে নিবো না। অনেক সময় তোমরা অনেক উল্টাপাল্টা কথা বলো, এগুলা বলিও না ভাইয়া। ক্লাস নিচ্ছি, ক্লাসের গতিতে চলতে দাও। 1 ঘন্টা কথা বলছে বলো, সমস্যা নেই, এটা নিয়ে তোমার মাথা ব্যথার কি আছে? এখানে
চুপচাপ তোমার মতো করে মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে ভাইয়া? উল্টাপাল্টা কমেন্টস দরকার নেই, আমরা মনোযোগ দিয়ে ক্লাসের দিকে যাই। তাহলে 11 নম্বর কোশ্চেনটা আমরা ক্লিয়ার হয়েছি। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 12 নম্বর কোশ্চেনের মধ্যে। চলো কি আসছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সঠিক বাক্যটি খুঁজে বের করো। দেখো কি আসছে, একটু খেয়াল করে দেখি আমরা। দ্য গার্ল লাফিংলি এন্টার্ড দ্য রুম, লাফাতে লাফাতে রুমের মধ্যে ঢুকলো। দ্য গার্ল লাফিং এন্টার্ড দ্য রুম। ওকে, দ্য গার্ল লাভড এন্ড এন্টার্ড দ্য রুম, দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। এই যে দেখো, তার মানে বাক্যের অর্থ দাঁড়াচ্ছে এমন, বাক্যে শোনো, আমি যদি তোমাদের কমেন্টস এর দিকে তাকাই, দেখা আমি পড়াইতে পারবো না। সো তোমরা উল্টাপাল্টা কমেন্টস না করে জাস্ট আমার সাথে আমার দিকে লেগে থাকো, আমি যা পড়াচ্ছি সেই দিকে তোমরা খেয়াল করো, তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তার মানে বাক্যের অর্থ দাঁড়াচ্ছে এমন যে মেয়েটি লাফাইতে লাফাইতে রুমে প্রবেশ করলো। লাফাতে লাফাতে, দেখো তো তোমাদের যখন জিরান্ড এবং পার্টিসিপল পড়িয়েছিলাম যে নাচতে নাচতে, হাঁটতে হাঁটতে, গাইতে গাইতে, তো এরকম চলমান একটা অবস্থা বোঝাইতে আমরা ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড ব্যবহার করি। এই কথাটি কার কার মনে আছে? আমি একটু বলতে, যদি মনে থাকে তো ভালো, না থাকলেও ভাইয়া কোনো সমস্যা নেই। তোমরা যারা আজকে একদম প্রথম আমার ক্লাস করছো, প্রয়োজনে তুমি একটু লিখে রাখো এটা, যে নাচতে নাচতে, গাইতে গাইতে, হাসতে হাসতে, চলতে চলতে, এরকম যদি বুঝিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আইএনজি ওয়ালা ওয়ার্ড ব্যবহার করে থাকি। ওকে, একটু দ্রুত লিখে ফেলতে হবে, একটু দ্রুত লিখে ফেলতে হবে, যে নাচতে নাচতে, গাইতে গাইতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে। দেখো যারা আমার জিরান্ড এবং পার্টিসিপল এর ক্লাসটি করেছিলাম তাদের মনে থাকার কথা, মনে না থাকলেও সমস্যা নেই, তুমি লিখে রাখো। এরকম অর্থ বোঝাতে আমরা আইএনজি ওয়ালা ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। যাদের এই টেকনিকটা জানা আছে তারা খুব ইজিলি এইটা কেটে দিতে পারবে, তারা খুব ইজিলি, দেখো তাহলে সেক্ষেত্রে দ্য গার্ল লাফিং এন্টার দ্য রুম এটাও হতে পারে। তবে আগে এই দেখো সাবজেক্ট আগে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে না আমরা এক্সটেনশনটা দিব। এটা সিকোয়েন্স ঠিক রাখে নাই বিধায় এটা আপাতত আমরা নিতে পারছি না। দ্য গার্ল লাভড এন্ড এন্টার দ্য রুম, না, এটা এখানে ক্লোজ মার্কার ব্যবহার করার তেমন কিছু এখানে হয়নি। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম, এই দেখো সাবজেক্ট, এই দেখো ভার্ব, এই দেখো অবজেক্ট, এই দেখো এক্সটেনশন হিসেবে লাফিং। সো অ্যানসার নিচ্ছি আমরা ডি নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? তাহলে অ্যানসার নিচ্ছি আমরা ডি নাম্বার। এই কোশ্চেনটা কি বুঝতে পেরেছি আমরা? একটু জানাতে হবে, একটু জানাতে হবে এই কোশ্চেনটি আমরা বুঝতে পেরেছি কি না। একটু দ্রুত বলো তো ভাইয়া, এই কোশ্চেনটি আমরা বুঝতে পেরেছি কিনা, একটু দ্রুত বলতে হবে, দেখি কে কে বুঝতে পেরেছে, একটু দেখতে চাই, দেখি কে কে বুঝতে পেরেছে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। 12 নম্বর কোশ্চেনটিও ক্লিয়ার হয়েছি। চলো আমরা চলে যাচ্ছি, এবং আমি এখানে কথাটা লিখেও স্লাইডের মধ্যে এনে দিয়েছি, যাতে দেখা যাচ্ছে অনেক সময় অনেকে হয়তো ভুলে যেতে পারে, অনেক সময় অনেকে হয়তো ভুলে যেতে পারে, এজন্য আমি এই কথাটি এখানে এনে দিয়েছি, যে নাচতে নাচতে, গাইতে গাইতে, হাসতে হাসতে, শুইতে শুইতে, এগুলি বুঝাইলে আমরা আইএনজি ওয়ালা ওয়ার্ড ব্যবহার করে থাকি। ওকে, চলেন আমরা এরপরে চলে যাচ্ছি আরেকটি কোশ্চেন। অলমোস্ট, প্রায়, এভরিওয়ান মানে কি, প্রত্যেকেই ফেইল, ব্যর্থ হয় অন দা ফার্স্ট ট্রাই, প্রথম ট্রাইতে। কিসের প্রথম ট্রাইতে? দেখে আমরা নিচের অপশনগুলি কি আসছে। ইন আ পাসিং ড্রাইভিং টেস্ট, টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট, টু হ্যাভ পাসড হিজ ড্রাইভার্স টেস্ট, পাসিং হিজ ড্রাইভার্স টেস্ট। তার মানে হচ্ছে আমরা নিচেরটা এবং উপরটা দেখে বুঝতে পারলাম যে প্রায় প্রত্যেক ব্যক্তি যখন তার ড্রাইভিং টেস্টটা দেয় প্রথম সময়টাতে সে একটু ব্যর্থ হয়ে থাকে। তুমি দেখো ড্রাইভিং টেস্ট যখন দিতে যাচ্ছ, তুমি কি প্রথমবারে কি পাস করে যাও? না, প্রথমবারে তুমি পাস করতে পারো না, 2-3 বার দেওয়ার পরে গিয়ে তুমি পারো, তাই না? সেই কথাটা এখানে বলা হচ্ছে। এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, ফেইল টু তোমরা কি পড়েছো কিনা? ব্যর্থ হওয়া, ফেইল টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছিলাম, মনে থাকার কথা। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছো মোটামুটি আয়ত্তে আসছে, দেখো তো মনে পড়ে কিনা? ফেইল টু, ফেইল টু, হ্যাঁ, ফেইল টু, ব্যর্থ হওয়া। তাহলে ফেইল এর সাথে টু বসে, যদি আমাদের এইটা বুঝতে পারি তাহলে এ নাম্বারটাও অটোমেটিক্যালি কাটা, ডি নাম্বারটাও অটো কেটে ফেলছি। থাকছে আমার কি বি আর সি, এন্ড বি আর সির মধ্যে দেখি টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট, দেখো টু, এরপরে হ্যাভের দরকার কি? সরাসরি এখানে হ্যাভ আর হ্যাভ পাস কি দেওয়ার দরকার আছে? না, হ্যাভ ব্যবহার করার তো কোনো দরকার নেই, টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট। ওকে, সো আমরা সি নাম্বারটা নিতে পারছি না, অ্যানসার হচ্ছে আমার বি নাম্বার। ক্লিয়ার? তাহলে অর্থটা দেখো একসাথে হচ্ছে, অলমোস্ট এভরিওয়ান ফেইল টু পাস, প্রায় সকলেই
পাস করতে ব্যর্থ হয়, হিজ ড্রাইভার টেস্ট, তার ড্রাইভার টেস্টের ক্ষেত্রে অন দ্য ফার্স্ট ট্রাই, প্রথম ট্রাইতে পাস করতে সে ব্যর্থ হয়। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে চলো এরপর চলে যাচ্ছি আমরা 14 নাম্বার কোশ্চেন, দেখি কি আসছে। টু অ্যান্সার অ্যাকুরেটলি, খেয়াল করো একটু, টু অ্যান্সার অ্যাকুরেটলি, সঠিকভাবে অ্যান্সার করার ক্ষেত্রে ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান, দেখো মোর ইম্পর্টেন্ট দ্যান, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে দেখো ইজ এর পূর্বে দেখো এই পাশে কি ইনফিনিটিভ করেছে, এই পাশে কি দেখো তো ভাই, একটু খেয়াল করে দেখো ইনফিনিটিভ করেছে, তাহলে যদি এই জায়গাটি যদি ইনফিনিটিভ করে থাকে তাহলে দ্যানের পরে আমাদের তাহলে কি ইনফিনিটিভটাই দিতে হবে, তথা যাকে আমরা বলেছি প্যারালাল, দেখো তো মনে আছে কিনা, হ্যাঁ প্যারালাল মনে পড়ে, সমান্তরাল, পূর্বে যদি ইনফিনিটিভ হয় পরেও ইনফিনিটিভ, পূর্বে যদি জিরান্ড হয় পরেও জিরান্ড, এক কথায় উভয় পাশে একই রকমের হয়ে থাকে, মনে আছে না তোমাদের? আচ্ছা ওকে, তাহলে এখন দেখো তো ঠিক আছে, আ কুইক ফিনিশ দেওয়া যাবে নাকি টু ফিনিশ কুইকলি, খেয়াল করছো, এই দেখো টু অ্যান্সার অ্যাকুরেটলি, টু ফিনিশ কুইকলি, ইজিলি অ্যান্সার কিন্তু ধরতে পারছি। যখনই আমি বুঝে ফেলবো এই কোশ্চেনটি আমার প্যারালাল থেকে আসছে তখন কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবা, নো টেনশন। ওকে, আচ্ছা সেক্ষেত্রে বাকি নিতে পারছি না, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বার। তাহলে অ্যান্সার আমরা যদি একত্রে একশো, অর্থ হচ্ছে টু অ্যান্সার অ্যাকুরেটলি, সঠিকভাবে উত্তর করার ক্ষেত্রে ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু ফিনিশ কুইকলি, তাড়াতাড়ি শেষ করাটা হচ্ছে বেস্ট। ওকে, তার মানে তোমাকে যখনই কোন একটা অ্যান্সার করতে যাবা তাড়াতাড়িও অ্যান্সার করতে হবে, আবার অ্যাকুরেটলিও অ্যান্সার করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসেন এবার চলে যাচ্ছে আমরা 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেন কি আসছে, ইফ টিচিং, এই দেখো ভাই, যখন তুমি ইফ দেখতে পাচ্ছ তখন মাথার মধ্যে ঘুরপাক খাবে, এটা কোন টপিক থেকে কোশ্চেন আসছে একটু বলো তো, কোন টপিক থেকে? ইফ, আনলেস, হ্যাড, থ্যাংক ইউ, তার মানে এটা হচ্ছে তোমার কি কন্ডিশনাল থেকে আসছে, তাই না ভাইয়া? কন্ডিশনাল থেকে এই কোশ্চেনটি আসছে। তো কন্ডিশনাল ক্ষেত্রে তোমার রুলস দেখো একটু মনে পড়ে কিনা, আমি পরবর্তী অংশ যেহেতু ইফ টিচিং ড্যাশবোর্ড কিছু দেয় নাই, তাহলে ফিউয়ার টিচার্স দেখতে পাচ্ছি উড লিভ, এই দেখো উড লিভ তথা শুড, উড, কুড, মাইট প্লাস বেস ফর্ম থাকলে আমরা এটা কি সেকেন্ড কন্ডিশনাল, তাই না? সেকেন্ড কন্ডিশনাল, যদি এই পাশেটা দেখে যখন আমি বুঝে ফেলেছি সেকেন্ড কন্ডিশনাল, সো তোমাকে এখানে কি V2 পাস্ট নিয়ে আসতে হবে নাকি? আচ্ছা সেই ক্ষেত্রে দেখো তো এটা নেওয়া যেতে পারে না, এটা পারে না, এটা পারে না, অ্যান্সার তোমার সি নাম্বার। অটোমেটিক্যালি তুমি কিন্তু এখন ধরতে পারছো, তাই না? অটোমেটিক্যালি ধরতে পারছো। এই যে লিখছে খান সজীব, কোথায় থেকে আসছে ধরতে পারি না স্যার। হ্যাঁ আমি এটা বলেছিলাম, বারবার তোমাদেরকে বলেছিলাম, বারবার বলেছি, দেখো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক ধরা, আর এটাই তোমাদের সমস্যা। আর এর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। যে যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করবে সে তত বেশি ক্লিয়ার হবে এই বিষয়গুলো টপিক ধরার ক্ষেত্রে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইফ টিচিং পেইড মোর, যদি শিক্ষকতা পেশায় প্রচুর পরিমাণে অর্থ যদি দেওয়া হতো, ফিউয়ার টিচার্স, খুব অল্প সংখ্যক টিচারই উড লিভ দ্য প্রফেশন, এই প্রফেশনটা ত্যাগ করতো। এই পেশায় যদি অনেক টাকা থাকতো তাহলে সকলেই এখানে অংশগ্রহণ করতো, এখান থেকে ছেড়ে চলে যেত না। এখানে টাকা কম তাই সুযোগ এসে ভালো আসলে সেখানে চলে যায়, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এরপরে চলে যাচ্ছি আরেকটি কোশ্চেন, 16 নাম্বার, দ্য কমিটি হ্যাজ মেড, এই দেখো কমিটি মনে পড়ে কি ভাইয়া? কমিটি কোন প্রকারের নাউন, আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, বলো কমিটি কোন প্রকারের নাউন, কেউ বলতে পারবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করি অনেকের মনের মধ্যে অলরেডি চলে আসছে। তাহলে কমিটি হচ্ছে কি বলতো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে তোমাদের দুইটা ব্যাখ্যা একটু খেয়াল করতে হবে। এর আগেও তোমাদেরকে যদি আমার ক্লাস করে থাকো তাহলে হয়তো দেখেছো যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে দুইটা জিনিস। কালেকটিভ নাউন, আমি একটু মুখেই বলি, তোমরা একটু লিখে রাখতে পারো, যে কালেকটিভ নাউন যদি একমত পোষণ করে, না লিখেই দেখেন তাহলে পরে ঝামেলায় পড়ে যাবা, যারা নতুন আছো তারা হয়তো বিপদে পড়ে যাবা। কালেকটিভ নাউন দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে কখনো সে একমত পোষণ করে, হ্যাঁ একমত ঐক্যমত্য পোষণ করবে, আর কখনো সে দ্বিমত পোষণ করে। যদি একমত পোষণ করে তাহলে সে কালেকটিভ নাউনই রয়ে যায়, এবং তারপরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি দ্বিমত পোষণ করে তখন তার নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। খেয়াল করবা, তখন তার নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। আর নাউন অফ মাল্টিটিউড এরপর ভার্ব প্লুরাল হবে। ওকে, একটু লিখে রাখো। তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রে মনোযোগ দিয়ে দুইটি কথা লিখে রাখো, যে কালেকটিভ নাউন
একমত পোষণ করতে পারে, আবার দ্বিমত বা ভিন্ন মত এটাও পোষণ করতে পারে। যদি একমত পোষণ করে তখন কালেকটিভ নাউনই থাকে, এর পরবর্তীতে ভার্বটা সিঙ্গুলার হয়। আর যদি ভিন্ন মত বা দ্বিমত পোষণ করে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। আর নাউন অফ মাল্টিটিউড এরপর ভার্ব প্লুরাল হয়। ভার্ব বলো, প্রনাউন বলো, যত যাই আসুক না কেন সব কিছু প্লুরাল দিতে হয়। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝেছো। এখন দ্য কমিটি হ্যাজ মেট, কমিটি সাক্ষাৎ করলো, and they have reached a decision, তারা একটা সিদ্ধান্তে পৌঁছালো। তারা সাক্ষাৎ করলো এবং সিদ্ধান্তে পৌঁছালো। এখন বলো তো একমত না ভিন্ন মত? ডেফিনেটলি বলবো একটা একমত পোষণ করেছে, তাই না? আর যদি একমত পোষণ করে তাহলে কি আমরা এখানে দিয়ে ব্যবহার করতে পারি ভাইয়া? না, যেটা একমত তথা সিঙ্গুলার হবে সবগুলো, তাই না? তো দিয়ে দিয়েছে, আমরা নিতে পারছি না। আচ্ছা, হ্যাজ ফর্মুলেটেড দেমসেলভস কেন রে ভাইয়া? এটা নিতে পারছি না। আচ্ছা, টুক দেয়ার ডিসিশন কি হতে পারে? না, ইট হ্যাজ রিচড আ ডিসিশন, তথা যখন একমত পোষণ করেছে সেই ক্ষেত্রে আমরা এখানে প্রনাউন বলো, ভার্ব বলো, যত যাই আসে না কেন সব কিছুকে আমরা সিঙ্গুলারটা নিব। আর যদি এখানে ভিন্ন মত পোষণ করতো তাহলে প্রনাউন বলো, ভার্ব বলো, সবকিছু আমরা প্লুরাল ব্যবহার করতাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেন্স। এই সেন্স থেকে প্রতি বছরই ঘুরে ফিরে কোনো না কোনো জায়গায় কোশ্চেন কিন্তু এসে থাকে। সো তুমি একটু লিখে রাখো, এই সেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা এখানে অ্যান্সার নিতে হলে ইট হ্যাজ রিচড আ ডিসিশন, এটা সিদ্ধান্তে পৌঁছালো। ওকে ভাইয়া, বুঝেছো কিনা একটু জানিয়ে দিও, আমাকে একটু জানিয়ে দাও তো আমরা এই টেকনিকটা বুঝতে পেরেছি কি না। আমাকে একটু জানিয়ে দাও এই টেকনিকটা আমরা বুঝতে পেরেছি কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সকলেই বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। আসো, এরপর কি আসছে? হোয়াট ইজ দ্য মিনিং, অর্থটা অফ দ্য ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি? ডাই ডাউন। এই দেখো, ডাই ডাউন শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে আমার ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঢলে পড়া বা ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়া, ডাই ডাউন। ওকে, ডাই ডাউন, ক্রমান্বয়ে লেস স্ট্রং। ওকে, আস্তে আস্তে আমরা মানে নিচের দিকে চলে যায়। সেক্ষেত্রে দেখো তো বিকাম উইকার, মানে আস্তে আস্তে দুর্বল হওয়া, নেওয়া যায় মনে হয়। তারপরেও নিচে চারটা অপশন তোমাকে দেখতে হবে। আর সাউন্ড বিকামিং পেইন্টার, মানে চিত্রশিল্পী হওয়ার ক্ষেত্রে একটা কোনো কিছু আকার ইঙ্গিত না, এরকমটা অর্থ দিচ্ছে না। ডিলিট, আচ্ছা গেট রিড অফ, মুক্তি অর কিল, মুক্তি অথবা হত্যা করা না, তাহলে আমরা অর্থ নিতে পারি এটা হচ্ছে তোমার কি এ নাম্বারটা। সো এটা একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজ থেকে এই কোশ্চেনটি আসছে, কারণ তোমরা জানো এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, আসেন এরপর চলে যাচ্ছে আমরা 18 নাম্বার কোশ্চেন, দেখি পারি কিনা। আনলেস প্রোটেক্টেড এরিয়াস, যদি না কি প্রোটেক্টেড মানে কি রে? সংরক্ষিত এলাকা আর এস্টাবলিশড, যদি সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠিত না হতো, তাহলে এই দেখো আনলেস যুক্ত অংশ, আগে একটু খেয়াল করো, আনলেস যুক্ত এই অংশটা কোন ক্লোজ? আমাকে একটু বলো তো, দেখি পারো কিনা। আনলেস যুক্ত এই অংশটুকু কোন ক্লোজ? দেখি কে কে বলতে পারে, দ্রুত বলো। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আমার এটা। দেখো দা রয়্যাল বেঙ্গল টাইগার্স, হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস, এই দেখো এখানে তাহলে এটা তাহলে এই অংশটুকু আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ, তাই না ভাইয়া? পিসি তথা প্রিন্সিপাল ক্লোজ। দেখো প্রিন্সিপাল ক্লোজ আমরা এখানে সাবজেক্ট পাইলাম, উইল ফেস কি এখানে ভার্ব পাইলাম। কেমন ভার্ব এটা? ট্রানজিটিভ ভার্ব, তাই না? ট্রানজিটিভ ভার্ব এটা তোমরা জানো। ট্রানজিটিভ ভার্ব এরপরে কি লাগে? একটা অবজেক্ট লাগে, মনে পড়ে? ট্রানজিটিভ ভার্ব এরপরে একটা অবজেক্ট লাগে। এই কার কার মনে আছে বলো, কার কার মনে আছে একটু বলো তো ভাইয়া, কার কার মনে আছে দ্রুত বলো, কার কার মনে আছে দ্রুত বলো যে ট্রানজিটিভ ভার্ব এরপরে কি লাগবে? একটা অবশ্যই একটা অবজেক্ট লাগবে। তার মানে দেখো আমি সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, লাগবে কি এখানে আমার একটা অবজেক্ট। তো অবজেক্ট হিসেবে পসিবল কি অবজেক্ট বেটা? পসিবল কি অবজেক্ট? টু বি পসিবল কি অবজেক্ট? পসিবলি কি অবজেক্ট? একমাত্র অবজেক্ট হিসেবে কে বসতে পারে? তোমরা জানো যে অবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। সো দা পসিবিলিটি, এই দেখেন নাউন। আনসার আমার বি নাম্বারটা। দেখেন কিভাবে বের করেছি, একটু খেয়াল করে দেখো। আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড, যদি সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠিত না হতো, সাবঅর্ডিনেট ক্লোজ যেহেতু আনলেস যুক্ত অংশ, দা রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস, সাবজেক্ট পাইলাম, ট্রানজিটিভ ভার্ব পাইলাম। ট্রানজিটিভ ভার্বের পরে কি লাগবে? অবজেক্ট লাগবে। অবজেক্ট হিসেবে কে বসতে পারে? একটা নাউন বসতে পারে। নিচের অপশনের মধ্যে তাকিয়ে দেখি, চারটা অপশনের মধ্যে একমাত্র বি নাম্বার আমার নাউন হিসেবে আছে, বাকিগুলা নাউন হিসেবে নাই। আনসার বি।
ওকে, দা উইল ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটিনশন, বিলুপ্তির সম্ভাবনাটা মুখোমুখিতে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এটা ক্লিয়ার। এই বলো তো এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা? এই কোশ্চেনটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? একটু বলো তো এই কোশ্চেনটাকে আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সকলে তাহলে অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ। চলেন এরপরে চলে যাচ্ছি আমরা। when your body does not get, যখন তোমার বডি না পায়, কি না পায়? আচ্ছা নিচের অপশনগুলো দেখো, ফুড as enough, ফুড enoughly, enough the food, enough food। হ্যাঁ, এই দেখো, তার মানে এই কোশ্চেনটা দেখার সাথেই তোমার মাথার মধ্যে কিন্তু চলে আসার কথা যে এনাফ দিয়ে স্যার একটা ব্যবহার পড়িয়েছিল। মনে পড়ে? কার কার মনে পড়ে? এনাফ দিয়ে একটা টেকনিক তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে পড়ে ভাইয়া? এই দেখো সেই এনাফ দিয়ে কত ENOUGH এনাফ বলেছিল, এবং টেকনিকটা দেখো যারা আগে শিখেছো তো আলহামদুলিল্লাহ, যারা শিখে নাও শর্টকাট একটু বুঝে নাও যে এনাফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো NOU আছে না, এই যে NOU, তথা এটা কার সাথে মিল আছে রে ভাইয়া? নাউনের সাথে মিল আছে। নাউনের সাথে যেহেতু মিল আছে, এদের নাউনের আগে বা পরে দুই জায়গায় এনাফ বসতে পারে। আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্ষেত্রে পরে বসে। তথা আমরা একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছিলাম যে আমরা এখানে লিখতে পারি ফুড এনাফ, তাই না ভাইয়া? আমরা ফুড এনাফ, সরি ENOUGH এনাফ, অথবা এনাফ ফুড ENOUGH এনাফ ফুড, আমরা দুটোই বলতে পারি, তাই না? দুটোই বলতে পারি। কিন্তু ধরো আমরা ওল্ড যদি বলি, একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ক্ষেত্রে ওল্ড এনাফ এটাই বলতে হবে। তথা এনাফ শব্দটি নাউন এর আগে পরে উভয় বসতে পারে। আমি টেকনিক মনে রাখার জন্য বলেছি, এনাফের মধ্যে NOU তথা নাউনের সাথে মিল আছে, ওর বন্ধু, তাই আগে পরে উভয় জায়গায় বসতে পারে। ওকে, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে তোর মিল নাই, সেই ক্ষেত্রে পরে বলবে ব্যাপারটা সর পরে 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 কি পারা যাবে? বলো তো ভাইয়া, এই টেকনিকটাকে পারা যাবে? এই মনে থাকবে, এনাফ থেকে কিন্তু প্রশ্ন আসবে যদি তুমি এটা বুঝো। ভাইয়া ফুড এনাফ, তাই এখানে মাঝখানে অ্যাস কেন রে বেটা? এই অ্যাস কেন? অ্যাজ তো নিতে পারলাম না। এনাফলি বলতে কোনো কিছু নাই, এটা নিতে পারছো না। এনাফ দা ফুড বলতে কোনো কিছু হয় না, তাহলে কি এনাফ ফুড। ওকে, এই তো তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। দেখো কত ইজিলি আমরা ধরতে পেরেছি। তো অর্থটা কি? when your body does not get enough food, যখন তোমার শরীর পর্যাপ্ত খাদ্য পায় না, তখন ইট ক্যান নট মেক, এটা তৈরি করতে পারে না দ্য গ্লুকোজ ইট নিডস, এটার যতটুকু পরিমাণ গ্লুকোজ দরকার এটা নিতে পারে না। ওকে, তাহলে আমরা অর্থটিও ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 19টা কোশ্চেন আমাদের শেষ। চলো আমরা চলে যাচ্ছি। এটা আমি এখানে এনাফের এই স্লাইডের মধ্যে এনাফের কথাটিও এখানে এনে দিয়েছি তোমাদের জন্য। ওকে, তাহলে আমরা এরপর চলে যাচ্ছি আমাদের 20 নম্বর কোশ্চেন। দেখি আমাদের কি আসছে। ইন মেনি কলেজ এন্ড ইউনিভার্সিটিজ, অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, কি রে ভাই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কি? নিজের অপশন দেখে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, সংস্কৃত এটা কি একটা সাবজেক্টের নাম, তাই না ভাইয়া? এটা সাবজেক্টের নাম। ইজ নো লঙ্গার স্পোকেন, এত বেশি একটা বলা হয় না অ্যাজ অ্যান এভরিডে টাং, দৈনন্দিন ভাষা হিসেবে এটা বলা হয় না। অলদো ইট ইজ স্টিল স্টাডিড, যদিও এটা অনেক, তার মানে বাক্যের অর্থ পুরোটা আমার মনে হচ্ছে এমন যে যদিও অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত সাবজেক্টটি পড়ানো হয়, কিন্তু দৈনন্দিন মাতৃভাষা হিসেবে এটা বেশি একটা ব্যবহার হয় না। এই হচ্ছে বাক্যের অর্থ। তো একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এ দেখো অলদো তো প্রত্যেকটার ক্ষেত্রে আছে, সাবজেক্টের ক্ষেত্রে যেহেতু সংস্কৃত একটা সাবজেক্ট, সেই ক্ষেত্রে কি বেটা হি বসতে পারে, সেই ক্ষেত্রে কি দে বসতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে কি হতে পারে, তোমার ইট হতে পারে, আর দিস এটাও আমরা হয়তো নিতে পারি। সংস্কৃত পড়ানো হয়, ও নিজে নিজে তো পড়ে না, হ্যাঁ ও নিজে নিজে তো পড়ে না, তো বাক্যটা অ্যাক্টিভ নয়, বাক্যটা হচ্ছে প্যাসিভ। সেই ক্ষেত্রে আমরা এটা কেটে অ্যান্সার নিচ্ছি এ নাম্বার, কারণ ইট ইজ স্টিল স্টাডিড, তথা বাক্যটা প্যাসিভ করা হয়েছে, সে অ্যান্সার এ নাম্বার। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই দেখো দেখো একটু খেয়াল করে, বাক্যের অর্থটা টোটালি কি দাঁড়াচ্ছে? অলদো, যদিও, ইট ইজ স্টিল স্টাডিড, এখনো পড়াশোনা করানো হয়, ইন মেনি কলেজ এন্ড ইউনিভার্সিটিজ, অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে, তারপরেও সংস্কৃত ইজ নো লঙ্গার স্পোকেন, তেমন একটা বলা হয় না অ্যাজ অ্যান এভরিডে টাং, দৈনন্দিন মাতৃভাষা হিসেবে এত একটা বেশি বলা হয় না। সো আমরা অ্যান্সার ক্লিয়ার হয়েছি এ নাম্বার। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের 21 নম্বর প্রশ্নের উপরে। দা ইফেক্ট, কাব্য, এই দেখো ফোকাস, আমরা নিচে অপশনগুলো দেখেই বুঝতে পারছি এটা আমাদের এপি থেকে আসছে, তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে। ফোকাসের সাথে কি বসে ভাইয়া? অন বসে, সকলেরই পারার কথা।
যাদের এই কোশ্চেনটা ফোকাস অন এইটা যারা পারিস না তারা নিজের গালে একটা নিজের জোরে একটা থাপ্পড় মার, জোরে একদম 100 জোরে একটা থাপ্পড় মার যে আমি এই কোশ্চেনটা পারলাম না বেটা। ফোকাস অন, ওকে, ফোকাস অন, কারণ গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে দ্য ইপিক কাব্য ফোকাস অন হিরোইক ডিডস, বীরত্বপূর্ণ কাজের উপরে কাব্যগুলি সাধারণত ফোকাস করে, অ্যাসোসিয়েটেড উইথ ওয়া, যেটা যুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ, যুদ্ধের সাথে মিলিত আছে এই রকম বিষয়গুলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা পেরেছে। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 22 নম্বর কোশ্চেনের মধ্যে। কি আসছে চলো, ম্যানুফ্যাকচারার্স তথা ম্যানুফ্যাকচারার মানে কি রে, কারখানার মালিক, তাই না, উৎপাদনশীল যারা আছে, কারখানা ধরো ওই যারা তৈরি করে আর কি, অফেন স্যাক্রিফাইস, তারা প্রায়ই স্যাক্রিফাইস করে, একটু স্যাক্রিফাইসের বাংলা কি রে, স্যাক্রিফাইসের বাংলা তো আত্মত্যাগ করা দরকার নেই, তো স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইসই। ওকে, স্যাক্রিফাইস করে কোয়ালিটিকে and instead, এবারে ইনস্টেড সাথে অফ লাগে না, তাহলে এটা দেখে এমনি অটোমেটিক্যালি কাটা, বাকি আর দেখা দরকার নাই। ইন প্লেস অফ টু আর্ন মোর মানি, না, বাকির অর্থের সাথে কিন্তু মেলে না। ইন এগেইন মোর কোয়ান্টিটিস অফ মানি, না, একই অবস্থা, বাকির অর্থের সাথে মেলে না। এই যে ফর আ লার্জ প্রফিট মার্জিন, তারপরে এটাও হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, কমপ্লিটিং সেন্টেন্স থেকে খেয়াল করো অর্থটা একটু, যে ম্যানুফ্যাকচারার্স, কারখানার মালিকেরা বা উৎপাদনকারীরা, অফেন স্যাক্রিফাইস কোয়ালিটিকে তারা স্যাক্রিফাইস করে ফর আ লার্জ প্রফিট, মানে কি বৃহৎ লাভের জন্য, মূলত লাভের জন্য। ওকে, এটা হচ্ছে তোমার একটু মাথা খাটিয়ে দেখে অ্যান্সার তোমাকে করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা 22 নম্বর কোশ্চেনও ক্লিয়ার। চলো এরপরে চলে যাচ্ছি আমরা 23 নম্বর কোশ্চেনের মধ্যে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজা বের করো। আচ্ছা, কি আসছে, উই টেক ডিসিশনস, আমরা সিদ্ধান্ত নিলাম, বেসড অন সাম ইনফরমেশনস, কিছু তথ্যের উপর ভিত্তি করে। ভাইয়া তোমরা খুব ভালো করেই জানো ইনফরমেশন শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল এর সাথে এস বাই এস কখনো হতে পারে না। সো এখানে এস আছে বিধায় এই অপশনটি আমি নিতে পারছি না। আচ্ছা, উই টেক ডিসিশন, আমরা সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো ডিসিশন, এই দেখো একটু খেয়াল করে, তোমার পেজটা লাগবে হলো এখানে ডিসিশন শব্দটি নিয়ে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, পরীক্ষায় আসে কম বেশি মাঝে মধ্যেই। ডিসিশন, দেখো যদি শুধু ডিসিশন ব্যবহার করো তাহলে তার পূর্বে আর্টিকেল ব্যবহার করবা সাধারণত, আর তবে যদি ডিসিশনস, হ্যাঁ, DCSIONS, ডিসিশন, যদি এটা ব্যবহার করো তুমি হয় আর ডিসিশন অথবা ডিসিশনস, এই ক্যাটাগরিতে সবসময় ব্যবহার করবা। ওকে, হয় তুমি আর ডিসিশন অথবা ডিসিশনস, এটা স্পেশাল ওয়ার্ড হিসেবে এই ক্যাটাগরি তোমার ব্যবহার করতে হবে। সো ডিসিশন এর আগে যেহেতু এ নাই, সো আমরা এটাও নিতে পারছি না। ওকে, দেখো উই টেক ডিসিশনস, এই দেখো এস ব্যবহার করেছে, বেসড অন সাম ইনফরমেশনস, এই যেখানে এস দিয়েছে না ভাইয়া, এখানে তাহলে এখানে মনে টাইপিং মিস্টেক, এখানে এসটা হবে না, এখানে এসটা হবে না আমার যতদূর মনে পড়ে, এখানে কারণ এটাও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আর কি, এখানে এসটা হবে না, তো একটু এখানে কাটা দিয়ে নিও। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা অ্যানসারটা নিতে পারছি মনে হচ্ছে। নিচেটা দেখি, উই টেক, এই দেখো উই টেক আ ডিসিশন বেসড অন সাম ইনফরমেশনস, এই যে এখানে, তো এখানে এসটা ঠিক, তাহলে এখানে এস এর জন্য আমরা ভুল ধরবো, তো অ্যানসারটা আমরা সি নাম্বারটা নিব। এখানে একটু আমি আবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো, তো এখানে এই লাস্টের এসটা হবে না। ওকে, তাহলে দেখো বাকিটা তুমি খেয়াল করে দেখো। ওকে, বাকি সবগুলা তিনটা অপশন কাটতে পেরেছি, লাস্টে একটা অপশন, সেটা অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ। না ভাই, আমি ওখানে ভুল বলে দিয়েছি, এখানে একটু টাইপ মিস্টেক, সেই ভুলটা আমি বলে দিয়েছি, সেই ভুলটা তোমাদেরকে বলে দিয়েছি, সুতরাং আশা করছি তোমরা ক্লিয়ার ধরতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের 24 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমরা সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করি, কোথায় কি আছে কি না আছে একটু দেখো। আচ্ছা, রহিম প্রেফার্ড, এই দেখো তোমরা জানো প্রেফার্ড এর সাথে কি বসে ভাইয়া, টু বসে, প্রেফার্ড টু রিডিং রাইটিং প্যারালাল, ঠিক আছে কিনা, রিডিং রাইটিং। ওকে, মনে হচ্ছে নিতে পারি, তারপর নিচের অপশনগুলো দেখবো। রহিম প্রেফার্ড টু, ওকে, রিড বাট নট টু রাইট, ভাই এখানে দিল রিড, এখানে টু রাইট কেন হতে পারে না, আমরা এটা নিতে পারছি না। রহিম প্রেফার্ড, ওকে, টু, এ দেখো টু রিড দেন টু, এবারে দেন দিলে আবার টু দিতে হয়, দেন দিলে তো টু, এটা হলো না, রিডান্ডেন্সি হয়ে গেল, সো এটাও নিতে পারছি না। রহিম প্রেফার্ড টু, ওকে, রিডিং দেন রাইটিং, এই প্রেফার টু দিলে তো দেন দিতে হয় না, কারণ প্রেফার টু
তোমরা জানো যে নর্মালি আমরা হচ্ছে দেন দিয়ে দুটাকে ভাগ করি, কিন্তু প্রেফারের সাথে টু যখন যুক্ত হয় তখন আর দেনের কোনো প্রয়োজন হয় না। সুপিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, প্রেফার টু, সেক্ষেত্রে দেন ব্যবহার করার কোনো প্রয়োজন এখানে নাই। সো সেই ক্ষেত্রে আমরা ডি নাম্বার অপশনটিও নিতে পারছি না, অপশন হতে হলে এ নাম্বারটা। তথা এখানে, এবং এটা কোত্থেকে আসছে? প্যারালাল, তাই না ভাইয়া? কোত্থেকে আসছে? প্যারালাল, প্যারালালিজম। ওকে, প্যারালালিজম থেকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এটা ট্রান্সলেশন না ডি হবে? আচ্ছা, হ্যাঁ, না ভাই কোনটার কথা বলছো বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, তাহলে প্রেফার্ড ভার্বের সাথে আইএনজি। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা 24 নম্বরটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 25 নম্বর। দেখো আরেকটি কোশ্চেন আসছে, কোশ্চেন দেখেই বুঝতে পারছো এটা কোন টপিক থেকে আসছে। অ্যানালজি থেকে, তাই না? অ্যানালজি থেকে কোশ্চেন আসছে, অ্যানালজি থেকে কোশ্চেনটি কিন্তু আসছে। চলো আমরা দেখি কি আসছে। মিউজিক আর হচ্ছে গিটার, গিটার বাজাইলেই মিউজিক চলে আসে, তাই না? স্ট্যাম্পিং নয়েজ হতে পারে না। ওয়াটার ওশেন, হুবহু এটা মেলে না, যদি হালকা একটু আছে কিন্তু হুবহু এটার সাথে মেলে না। ওকে, দেখো উইন্ডোজ হাউস কিছুটা মিল আছে, হুবহু মিল না। যেমন তোর গিটার বাজাইলে মিউজিক, গিটারের সাথে মিউজিক বাজলে একটা কি আছে? মিল আছে, মিল আছে একদম। আচ্ছা, এই দেখো ওয়ার্ডস আর কি টাইপরাইটার, আমার কাছে মনে হচ্ছে যে এটাই হতে পারে। তথা আমরা যখন টাইপরাইটার, এই দেখো ওয়ার্ডস, হ্যাঁ এই দিলি তো এটা, এই দেখো গিটার, গিটার বাজাচ্ছে মিউজিক হচ্ছে, গিটার বাজাচ্ছে মিউজিক হচ্ছে। তা টাইপরাইটার, এই যে ওয়ার্ড, টাইপরাইটার ওয়ার্ডস। ওকে, তাহলে আমরা একদম হুবহু মিল পাচ্ছি ডি নাম্বারের সাথে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারণ হচ্ছে কি জানো, তোমাদের এই অ্যানালজির ক্ষেত্রে সম্পর্কটা অনেক সময় কাছাকাছি মিলিয়ে দেবে, প্যাস লাগাই দেবে তোমার। তুমি দেখো যে গিটার মিউজিক, তা এটা তো ওয়াটার ওশেন, পানির সাথে সমুদ্র, মিল তো আছে। ধরো তুমি এইটা যে এটা আমার ইয়া হচ্ছে না, এটা তো কিছুটা তো মিল আছে। দেখো কিছু কিছু আছে কিন্তু হালকা, হ্যাঁ, মানে কাছাকাছি দিয়ে যায়। আবার দেখো হাউস উইন্ডো আছে না, বাড়ি থেকে জানালা, মিল আছে। কিন্তু একদম হুবহু মিল কোনটার সাথে? তোমার টাইপরাইটার ওয়ার্ডস। ওকে, এটা একটু তোমাকে অবশ্যই অবশ্যই সিরিয়াসলি খেয়াল করতে হবে। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের 26 নম্বর কোশ্চেনের মধ্যে। হোয়াট টাইপ অফ দ্য ফ্রেজ ইজ দ্য ফলোইং হাইলাইটেড ওয়ার্ডস? এই যে হাইলাইটেড করা আছে, ও মাই ডিয়ার ওয়াইফ, ও আমার প্রিয় বউ, হোয়াট শ্যাল আই ডু নাও? আমি কি তা করবো? আচ্ছা যাক, দেখো একটু 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 অ্যান্সার করে দাও। দেখো এটা কি হবে? ও মাই ডিয়ার ওয়াইফ, এটা কোন ধরনের ফ্রেজ হবে? এটা কোন ক্যাটাগরি? এই যে এই অংশটুকু কোন ধরনের ফ্রেজ? ভাইয়া তুমি দেখতে পাচ্ছ না এখানে একটা কি আসছে? ইন্টারজেকশন, হ্যাঁ, তোমার কি বলে এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক তথা আশ্চর্য বোধক চিহ্নটা আসছে। তো তোমরা যারা আমার ফ্রেজের ক্লাস করেছো, আমরা জানি শর্টকাটে শিখেছিলাম যে এই এক্সক্লামেশন মার্ক দেখলে তাকে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো। এর সাথে সহজ কোশ্চেন আর হতে পারে না। স্যার এত সহজ কোশ্চেন কি ঢাবিতে আসবে? এবারে দেখ যতগুলা কোশ্চেন করলাম, আমি কোনো কোশ্চেন হার্ড করেছি, কোনো কোশ্চেন মিডিয়াম করেছি, কোনো কোশ্চেন লো করেছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হার্ড করবে, লো করবে, মিডিয়াম করবে, মিলিয়ে কিন্তু কোশ্চেন করবে। আমি যদি আমার পড়ানোর সহজতা যদি তোর দিকে তাকাইতাম, তাহলে আমি সহজ 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 কোশ্চেন দিয়ে আরে সব পারে, এইটা পারে, এটা পারে, এইভাবে করে দিতাম না। একদম সেম ঢাকা বিশ্ব। তুমি কোশ্চেনটা যদি ধরো, এইটা আমরা কত নম্বর কোশ্চেন আছি? 26টা কোশ্চেন আমি অ্যানালাইসিস করলাম। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যত স্টুডেন্ট লেগে আছো, সত্য কথা বলো তো ভাইয়া, এই যে 26টা কোশ্চেন, আমি কি 26টাই কি হার্ড করেছি? 26টাই কি মিডিয়াম করেছি? 26টাই কি একদম ইজি করেছি? নাকি হার্ড, মিডিয়াম, ইজি মিলাই করেছি? না, কথা বলো। তোমরা যা সবগুলা কোশ্চেন তুমি পেরেছো, সবগুলা কোশ্চেন তুমি পারো নাই। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করেছো, ঢাবি যে ক্যাটাগরিতে এই বছরের আঙ্গিকে কোশ্চেন করতে পারে, আমি সেই আঙ্গিকে কোশ্চেন টেনেছি। খেয়াল করতে হবে। আমি এত চ্যালেঞ্জ দিয়ে এত গুরুত্বের সাথে যে বলছি ভাইয়া 300টা এমসিকিউ দিব, একটু অ্যানালাইসিস করে পড়ে ক্লিয়ার করে যাও, এক্সাম হলে মূল কথা মনে পড়বে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সুতরাং আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে এই 300টি এমসিকিউ অ্যানালাইসিস না করে তুমি মনে করবা ঢাবির এক্সাম হলে পারা দেওয়া আমার জন্য হাজা হারামুন, এটা হারাম, এটা ভাববা ইনশাআল্লাহ। ওকে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ বাকিটা আমরা অ্যান্সার নিতে পারছি। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 27 নম্বর কোশ্চেন। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট নিয়ারলি, এই দেখো নিয়ারলি অপোসাইট, এটা বেটা তুই বলেই তো দিতে পারবে একটা অ্যান্টোনিম। দেখো নিয়ারলি অপোসাইট বলছে, দেখছো নিয়ারলি অপোসাইট মানে কাছাকাছি বিরোধী পক্ষ। দ্য ওয়ার্ড অপেক, অপেক, অপেক মানে কি জানো? অস্বচ্ছ, হ্যাঁ অস্বচ্ছ যাকে আমরা বলি, হ্যাঁ অস্বচ্ছ। এখন দেখো অ্যান্টোনিমটা কি হবে? হ্যাঁ ফেভারিশ হবে না, হলো না। তারপরে কি মনস্টার্স হবে, রিজাল্ট হবে না, কি এই যে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যাকে আমরা বলি, এটা হ্যাঁ ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ, তাহলে ওপেক শব্দের অর্থ অস্বচ্ছ, অ্যান্টোনিম হিসেবে ট্রান্সপারেন্ট। ওকে, সো তোমাকে অ্যান্টোনিমটাও খেয়াল করতে হবে। ওকে ভাইয়া, অ্যান্টোনিমটাও খেয়াল করতে হবে। স্যার ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়ে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে ভাইয়া, অবশ্যই ভাইয়া, অবশ্যই আমি ইউটিউবে আপলোড করে দিব আমার ক্লাস শেষ হওয়ার পরেই। এই ক্লাস শেষ হওয়ার পরে আজকে না আগামীকাল, আজকে তো সব অ্যানালাইসিস করাবো না, তবে আমি মোটামুটি দেখো হয়তো একটা ক্লাসে তো সব করা সম্ভব না, মোটামুটি তবে আমি 300 এমসিকিউ অ্যানালাইসিস করিয়ে দিব তোমাদের। এই 300 এমসিকিউ তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে আমি অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাআল্লাহ। এই 300 এমসিকিউ অ্যানালাইসিস করে এক্সাম হলে গিয়েও আশা করি অনেক ভালো করতে পারবে। এবং আমি এই ক্লাসগুলি ইউটিউবে আপলোড করে দিব। আমার ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে, ইজি তুমি ইয়া দিয়ে সার্চ দিলে তুমি পাবা, ইউটিউবে গিয়ে ইজি ইংলিশ সার্চ দিলে যদিও অনেক সময় দেখবা যে হয়তো আমার নাম ইয়াটা নাও আসতে পারে, আমি কেন আগে হচ্ছে আমি ইউটিউব নিয়ে এত ইয়া দিতাম না, তো এখন হচ্ছে একটু দেই তোমাদের ইজি ইংলিশ, তাহলে লিখে দিও বাই আমির স্যার। যদি এটা লিখে দিতে পারো তাহলে একদম দেখবা একদম আমার চেহারা দিয়েই, আমার ছবি দিয়ে সরাসরি একদম আমার চ্যানেলটাই চলে আসবে। হ্যাঁ, ইজি ইংলিশ বাই আমির স্যার, যদি এইটুকু লিখে দিতে পারো তো ইজি ইংলিশ আমির স্যার লিখলে মানে একদম আমার চ্যানেলটাই চলে আসবে, ওখানে আমি আপলোড করে দিব, তোমরা 2x স্পিড দিয়ে দেখে নিও ইনশাআল্লাহ। ওকে জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সকলে কি চ্যানেল ইয়া করা আছে, সাবস্ক্রাইব করা আছে? করে ফেলেও, হ্যাঁ দুষ্টু ছেলেমেয়েরা অনেকে সাবস্ক্রাইব করতে চায় না। আচ্ছা চলো এরপর আমরা 28 নম্বর কোশ্চেনে চলে যাই, দেখি কি আসছে আমাদের কোশ্চেন। দেখো দা ভোটার্স, যারা ভোটার আছে, নেভার থট, তারা কখনোই চিন্তা করে নাই দ্যাট যে দ্য ক্যান্ডিডেট অথবা দ্য প্রাইম মিনিস্টার উড রিসোর্ট টু, নিমগ্ন হতে পারে ড্যাশ টু উইন, জয়লাভ করার ক্ষেত্রে সে কি হতে পারে? চার মুগ্ধ হতে পারে, বোমবাস্ট করতে পারে, হ্যাঁ তোমার কি ইনুয়েন্ডো এটা করতে পারে, ইনুয়েন্ডো করতে পারে, নাকি সাবটারফিউজ। সাবটারফিউজ মানে কি? প্রতারণা। তার মানে তোমার ভোটাররা কল্পনাও করতে পারে নাই যে আমাদের এই ক্যান্ডিডেট জয়লাভ করার ক্ষেত্রে প্রতারণা করতে পারে। আমরা কিছুটা অর্থ এটার মধ্যে পাইলাম, বাকি আরেকটা শূন্যস্থান আছে, একটু দেখো। হি সিম, তারা ভাবে টু বি ড্যাশ ম্যান, তারা তাকে কি অ্যান অ্যামেজিং ম্যান ভাবে, তাহলে তার কি পম্পাস ম্যান ভাবে, কি তোমার ডেভিয়াস ম্যান ভাবে, নাকি অ্যান অনেস্ট ম্যান ভাবে, তথা তাকে একটা অনেস্ট ম্যান ভাবে। বুঝছো কনসেপ্টটা ক্লিয়ার করে স্যার এই কোশ্চেন কেন এনেছি, এই বছর কেন আনলো? আমার গত বছরের ইউনিভার্সিটি এই যে লাস্ট ফাইনালি যে রিভিশনের ব্যাচটা, এটাতে এই কোশ্চেনগুলো ছিল না, এ বছর কেন আনলো? কারণ প্রতি বছর চেঞ্জ হয়। এই বছর স্যারেরা কোন ক্যাটাগরির, কোন স্টাইলের, কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে তা তো আমি এই বছর অ্যানালাইসিস করেছি, সেটার অনুকূলেই কোশ্চেনগুলো আমি দিয়েছি। অ্যান্সার করো দেখি কে কে পারে। তার মানে দেখো দ্য ভোটার্স নেভার থট, ভোটাররা কখনোই চিন্তা করে নাই দ্যাট দ্য ক্যান্ডিডেট উড রিসোর্ট টু সাবটারফিউজ টু উইন, জয়লাভ করার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিতে পারে, এটা ভোটাররা কখনোই কল্পনা করতে পারে নাই। কেন? হি সিম টু বি অ্যান অনেস্ট ম্যান, তারা তাকে একজন সৎ ব্যক্তি ভাবতো। এমপি সাহেবকে, প্রধানমন্ত্রী সাহেবকে, হ্যাঁ প্রতিমন্ত্রী সাহেবকে তারা সৎ ব্যক্তি ভাবতো, কিন্তু তার জয়লাভ করার জন্য সে প্রতারণার আশ্রয় নিয়েছে, এটা তারা ভাবে নাই। ওকে, তাহলে আমরা ক্লিয়ার কোনটা কোনটা কোনটা। তাহলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে চলো, তাহলে আমরা অ্যান্সার পাইলাম সাবটারফিউজ এন্ড অনেস্টমেন্ট। এই কোশ্চেনটা কে কে বুঝেছো? এই কোশ্চেনটি কে কে অ্যান্সার করেছো একটু বলো। এই কোশ্চেনটি কে কে অ্যান্সার করেছো বলো। এক্ষেত্রে শব্দার্থ জানা অনেক জরুরি, ডেফিনেটলি অর্থ জানতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা এরপর চলে যাচ্ছি আমরা 29 নম্বর কোশ্চেন। ইউ ক্যান লুক, অলওয়েজ লুক, এই দেখেন ভাইয়া লুক,
ড্যাশ হার অ্যাড্রেস ইন দ্য ডিকশনারি, তার অ্যাড্রেসটা তুমি ডিকশনারিতে ডিকশনারিতে খুঁজবা। ওই বেটা, তোমাদের কি মনে পড়ে এই যে লুক দিয়ে 8 রকমের প্রেপজিশন রয়েছে, 8 রকমের। লুকের সাথে কি হয়? লুক ডাউন আপন হয়, লুক অ্যাট হয়, লুক ফর হয়, লুক আপ হয়। এর আগে এটা আমি পড়িয়েছিলাম কোন ক্লাসে যেন আমার মনে পড়ছে না, মেবি ফার্স্ট পেপার যখন পড়িয়েছিলাম তখন এরকম একটা কথা তোমাদেরকে পড়ানো। লুক আপ, ডিকশনারি থেকে কোনো ওয়ার্ড খুঁজে বের করা অর্থে সবসময় লুকের সাথে কি বসাইতে হয়? আপ বসাতে হয়। লিখে রাখতে পারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। লুকের সাথে 8 রকমের প্রিপজিশন বসে, তার সাথে একটা হচ্ছে ডিকশনারি থেকে কোনো ওয়ার্ড খুঁজে খুঁজে বের করা অর্থে আমরা লুক আপ শব্দটি ব্যবহার করব। সো দেখো এখানে যেহেতু বলেছি ইউ ক্যান অলওয়েজ লুক, ডিকশনারি থেকে তার খুঁজে বের করবা, সেখানে ডেফিনেটলি আমরা কোনটা দিব? আপ ব্যবহার করবে নাকি? ইউ ক্যান অলওয়েজ লুক আপ হার অ্যাড্রেস, তুমি তার ঠিকানাটা খুঁজে বের করতে পারবা ইন দা ডিকশনারি ইফ ইউ হ্যাভ ফরগেটেন ইট, যদি তুমি এটা ভুলে যাও। তোমার বান্ধবীর ঠিকানা যদি ভুলে যাও, হ্যাঁ, তোমার বান্ধবীর ঠিকানা যদি ভুলে যাও, তাহলে ডিকশনারিতে সার্চ দিবা, তাহলে ডিকশনারিতে সার্চ দেওয়ার অর্থে আমরা আপ ব্যবহার করব। সব বাকিগুলো আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা 29 নাম্বার কোশ্চেন শেষ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 30 নম্বর কোশ্চেন। তোমরা স্টুডেন্টরা কমে যাচ্ছ, তাহলে কি ক্লাস বন্ধ করে দেই, তাই না? হ্যাঁ, আচ্ছা ওকে। দেখো আসো এরপর কি আসছে, দ্য ওয়ার্ড দ্যাট রাইটার, এই দেখো আ মাদার ইন ম্যানভিল, একটা গল্প তোমরা পড়েছিলা, তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল। ইউজ টু ডেসক্রাইব, বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার করেছিল ইন জেরিস ক্যারেক্টার। তারপরে এই যে লেখিকা জেরির ক্যারেক্টার বর্ণনা করার ক্ষেত্রে একটা ওয়ার্ড ব্যবহার করেছিলেন। কি সেই ওয়ার্ড বলো? কি সেই ওয়ার্ড বলো তো ভাইয়া? কি সেই ওয়ার্ড? এটা কি অনেস্টি বলেছিলেন? হ্যাঁ, কিছুটা অনেস্টি ছিল। কি ছিল? ইন্টিগ্রিটি। একদম সরাসরি এই ওয়ার্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সিম্পলিসিটি না, সিনসিয়ারিটি এটাও কিছুটা ছিল ভাইয়া, কিছুটা ছিল, তবে একদম 100% হচ্ছে ইন্টিগ্রিটি। কারণ ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততারও উপরে। সততা মতো অনেস্টি, সততা, আর সততার চাইতে আরো উপরে যদি হয় সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। তথা লেখিকা, এই যে তোমরা যে ফার্স্ট পেপারটা হয়তো পড়েছো, ফার্স্ট পেপারের মধ্যে তোমরা জেনেছো যে জেরিকে উনি বলে সততার চাইতেও অনেক বড় কিছু ছিল ছেলেটা, তাই না? গল্প যদি মনে থাকে, একটু হলেও হালকা তোমাদের মনে পড়েছে কি, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমরা কি ব্যবহার করব? ইন্টিগ্রিটি। ওকে, তো আমরা এই যে 30টা কোশ্চেন অ্যানালাইসিস করলাম, বলো এখন কার কতটি হয়েছে একটু কথা বলো। কার কতটি হয়েছে একটু দেখতে চাই, কার কতটি হয়েছে একটু দেখতে চাই। আমরা 30 দেখতে দেখতে আমরা 30টি কোশ্চেন্স অ্যানালাইসিস করে ফেললাম। এখন বলো 30টার মধ্যে কার কতটি হয়েছে? 30টার মধ্যে কার কতটি হয়েছে দ্রুত দেখতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সত্য কথা বলবা, সত্য কথা বলবা। 30টার মধ্যে ফার্স্ট পেপার পড়ি নাই, ফার্স্ট পেপার থেকে আমাদের কোশ্চেন আসবে, ফার্স্ট পেপার থেকে সি ইউনিটে কোশ্চেন আসার সম্ভাবনা নাই। যদি আসে সর্বোচ্চ একটা কোশ্চেন হয়, একটা অথবা 0। কিন্তু বি ইউনিটের কেউ যদি থেকে থাকো, বি ইউনিটের ওলাদের ক্ষেত্রে তোমার মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন ফার্স্ট পেপার থেকে আসবে। তা তোমরা যারা, এজন্য আমি দেখো অল অফ, কারণ সি ইউনিটেও একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, না হওয়ার সম্ভাবনায় বেশি আর কি। ওকে, এই জন্য আমি একটা কোশ্চেন নিয়ে আসছি, 30টার মধ্যে একটা নিয়ে আসছি। ওকে, দেখি একটু তোমাদের, হ্যাঁ দ্রুত অ্যান্সার করে দিয়েছি। কার কয়টা হয়েছে বলো তো ভাইয়া, একটু দেখতে চাই। কার কয়টি হয়েছে একটু দ্রুত বলো, কার কয়টি হয়েছে বলো, বলো দ্রুত বলো। আচ্ছা 29টা হয়েছে, আলহামদুলিল্লাহ। গোনা হয়নি, তবে 20+ হবে, হ্যাঁ আনুমানিক বললেই হবে, আনুমানিক। বা এই যে এখন গোনা হয়নি এই কথাটা বললে কিন্তু খারাপ লাগবে, এখন এই কথা বললে কিন্তু খারাপ লাগবে, কারণ হচ্ছে আমি তোমাদেরকে তো বলেছি। আচ্ছা তোমরা কি নোট করেছো? আমি তোমাদের একদম শুরুতেই বলেছিলাম ভাই তোমরা 300টা এমসিকিউ দিচ্ছি, মানে গুরুত্বের সাথে নিতে হবে ভাই। যদি গুরুত্বের সাথে না নাও তাহলে ক্লাস করার দরকার নেই। আমি এত কিছু বলার পরও, এবং আজ 11টি বছর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পড়াচ্ছি, এবং তুমি কোশ্চেনের সিস্টেম দেখে বুঝছো না যে স্যার কোন ক্যাটাগরি কোথা থেকে চিপাই চাপাই থেকে বর্তমানের ইয়া অনুযায়ী কোশ্চেনগুলো করেছে, তার মানে কতটা খেটে খেটে ঘেটে ঘুটে কোশ্চেনগুলো করেছে, বুঝো না এটা?
তো সেই ক্ষেত্রে তুমি যদি মেয়েরা এটা গুরুত্ব না দাও তাহলে হবে? যেটা আমি শুরুতেই তোমাদেরকে বললাম যে তুমি উপরে টপ 300 এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস এটা উপরে লিখে প্রত্যেকটা অপশনে তুমি ব্যাখ্যাগুলো ক্লিয়ার করে নাও। আমি 300 এমসিকিউ তোমাকে অ্যানালাইসিস করে দিব। হয়তো আজকে সব পারবো না, হ্যাঁ এটা নিতে হবে, বুঝছো? এটা দুষ্টামি করবো না ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। এখানে কি শুধু সি ইউনিট না ভাইয়া? এটা তো শুধু সি ইউনিট বলতে কোনো শব্দ নেই। সি ডি এ বি সি ডি ই এফ জি যা আছে সবাই করো, এক ইংলিশ তো সবার জন্য বেটা সমান। ওকে থ্যাংক ইউ। এন্ড নোট করেছো কে কে বলো তো? নোট করেছো কে কে? নোট করেছো কে কে ভাইয়া বলো তো? জি ইনশাল্লাহ রূপক, থ্যাংক ইউ সো মাচ। নাম পড়েছি তো আমি, আপনার প্রাইভেট ব্যাচের ছাত্র। আছে এমডি সাকিব, হ্যাঁ চিনি তো ভাইয়া, তোমাকে চিনি। আচ্ছা ওকে থ্যাংক ইউ। নোট প্রশ্ন সহ করেছিলেন, প্রশ্ন উঠানোর দরকার নেই। আর প্রশ্ন করলেও তোমরা যারা প্রাইভেট ব্যাচে আছো, তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছো, তোমরা তো এগুলো পিডিএফ পেয়ে যাবা, তোমাদের ভয় নেই, তোমরা পিডিএফ পেয়ে যাবা ইনশাল্লাহ। আমাদের সি ইউনিট বি ইউনিট যে ব্যাচে আছো সমস্যা নেই, তোমরা নোট পেয়ে যাবে একদম, তোমার কি বলে পিডিএফটা পেয়ে যাবা। ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আশা করছি মোটামুটি অনেকেরই হয়তো ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। শোনো আজকে হচ্ছে আমি এই 30টা এমসিকিউ অ্যানালাইসিস করে দিলাম, মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে ধরিয়ে দিলাম যে এভাবে করে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। নেক্সট ক্লাসে একদম টোটাল একটা ম্যারাথন ক্লাসে ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার করার চেষ্টা করবো। একটা ক্লাসে শেষ করার জন্য, একটা ক্লাস না হলে সর্বোচ্চ আলোতে 2টা ক্লাস হতে পারে। কখন ক্লাস নেবে সেটা জানিয়ে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ। একটু পেজের দিকে খেয়াল রাখবা। ওকে আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। স্যার নেক্সট স্পিডটা আরেকটু বাড়িয়েন, আমার ব্যক্তিগত মতবাদ। হ্যাঁ না ঠিক আছে, ভালো বলছো। প্রয়োজনে নেক্সট ক্লাস আমি আরো স্পিডটা বাড়িয়ে দিব। ওকে সমস্যা, আরো স্পিডটা বাড়িয়ে দিব। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে স্যার রেকর্ডেড ক্লাস কি পাবো? হ্যাঁ এটা রেকর্ড আকারেই থাকবে। তো এই ক্লাসটি রেকর্ড আকারে থাকবে এবং ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও এটা আপলোড করে দিব, সেখান থেকেও দেখে নিতে পারবো। ওকে ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। তবে তোমাকে বলছি মনোযোগ দিয়ে কথাটা শোনো। এই 300 এমসিকিউ অ্যানালাইসিস না করে ধরবা পরীক্ষার হলে যাওয়া তোমার জন্য হারাম। একদম ক্লিয়ার করে যাবা ভাইয়া ইনশাআল্লাহ। আশা রাখি তোমার কমন পড়বে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।